হ্যালো আমার ভালোবাসার প্রিয় পাঠক পাঠিকারা, তোমাদের জন্য আবারও একটা নতুন গল্প নিয়ে চলে আসলাম। আমাদের এই চ্যানেলে নতুন নতুন ভালোবাসার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিন। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। বিকেলবেলা সূর্য যখন শেষ আলো ছড়িয়ে গা ঢাকা দেবে, তখন শহরের অলিগলিতে একটি তরুণী মেয়ের হাঁটার আওয়াজ ভেসে আসে। তার নাম ছায়া। সে দেখতে মিষ্টি, হালকা সোনালি রঙের চুল, বড় বড় চোখ আর চমৎকার হাসি। সবাই তাকে দেখে ভাববে কি অদ্ভুত সুন্দরী। কিন্তু ছায়ার মনোরাজ্যে যা চলছে তা কোনো মানুষের পরিচিতির ধারণার মাঝে নেই। ছায়া শহরের সাধারণ জীবনযাত্রায় মিশে থাকে, একদম আলাভোলা সেজে। দিনে তার স্বাভাবিক চলাচল, লোকজনের সাথে কথা বলে, হেসে খেলে, কিন্তু রাত হলেই তার আসল চেহারা বের হয়ে আসে। ছায়ার ভিতরগত রূপ, সে এক ভয়ঙ্কর সিরিয়াল কিলার, যা কেউ সহজে কল্পনাও করতে পারে না। নামকরণের ক্ষেত্রে তাকে কিছুটা সাইকো কিলারও বলা চলে। তার মুখাবয়বের অন্তরালে লুকিয়ে রয়েছে ভয়াবহ রহস্য। মানুষ তার এই অগোচরে থাকা রূপ সম্পর্কে একদম বেখবর। শহরের প্রতিটি মানুষ তার দিকে তাকিয়ে মনে করবে সে যে একজন সাধারণ তরুণী, কিন্তু সে প্রতিদিন নতুন নতুন শিকার খুঁজে বের করে। অগণিত রক্তাক্ত দৃশ্যের পরিচালিত সাক্ষী সে নিজেই। আজও সেই নতুন শিকারের সন্ধানে বেরিয়েছে। বিকেল বেলার বাতাসে মিষ্টি সুগন্ধ ভাসে। শহরের অলিগলিতে হাঁটার মাঝে ছায়ার চোখ চারপাশে মানুষের দিকে। সে দেখতে পায় কিছু লোক অবৈধভাবে জড়ো হয়েছে, তাদের চোখে ভয় আর অস্থিরতা। কিন্তু ছায়ার কাছে তারা শুধু লক্ষ্য, নিরপরাধ ও অপরাধী, শহরের আইনশৃঙ্খলা ভঙ্গকারী। সে মনে মনে ভাবে, যারা মানুষের জীবনকে ধ্বংস করে তাদের আমি ক্ষমা করব না। ছায়ার পরিকল্পনা ছিল আজ একটি ছোট্ট পরিসরে অপরাধীকে শাস্তি করা। সে জানে এই অপরাধী সমাজের জন্য এক ধরনের ক্যান্সার। ছায়ার পেশা শুধু খুন করা নয়, বরং প্রতিটি খুনের পেছনে রয়েছে একটি গভীর উদ্দেশ্য। প্রতিটি খুনের পর সে আরও উন্নত কৌশল গ্রহণ করে, যেন পুলিশদের কাছে ধরা না পড়ে। গন্তব্যে পৌঁছানোর পর তার হৃৎপিণ্ডের স্পন্দন বেড়ে যায়। অন্ধকারের মাঝে পৌঁছতে পারলে সে তার আসল কাজ শুরু করতে পারবে। ছায়া জানে রাতের আধারে তার কার্যক্রম অনেক সহজ। গুদামে পৌঁছে ছায়া যখন ঢুকে, সেখানে অন্ধকার আর খারাপ গন্ধ ভাসে। আলো কম, গোটা জায়গাটি যেন মৃত্যুর আবহে ঢাকা। সে নিজের নিঃশ্বাসের শব্দ, সংকটের শঙ্কা অনুভব করে। কিন্তু সে থমকে দাঁড়ায় না, বরং সাহসের প্রবলতা আরও বাড়ে, কারণ পরিবেশটা তার কাজ সম্পূর্ণ করার জন্য একদম উপযুক্ত। এইখানে কে? হঠাৎ তার সামনে এক ব্যক্তি এসে দাঁড়ায়, তার চোখে এক ধরনের অবিশ্বাস। আমি এখানে তোমার শেষ দেখা করতে এসেছি। ছায়া উত্তর দেয়, তার কণ্ঠে ঠান্ডা এক স্বর। তুমি কে? অপরাধী চিৎকার করে, কিন্তু তার কথাগুলো ছায়ার কাছে কোনো গুরুত্ব রাখে না। আমি ছায়া, আর তোমার সময় শেষ হয়ে এসেছে। ব্যক্তিটা কিছু ভেবে ওঠার আগে ছায়া ছুরি বের করে এবং অপরাধীদের দিকে এগিয়ে যায়। অপরাধীদের দৃষ্টি ক্ষণস্থায়ী, কিন্তু ছায়া জানে তার লক্ষ্য কী। ছুরিটি দ্রুততার সাথে লক্ষ্য বস্তুকে প্রবেশ করে। ছায়ার চোখে অদ্ভুত এক শান্তি। তার এই কাজ করার পদ্ধতি এতটাই নিখুঁত যে পুলিশ যখন আসবে, তখন সে তার কাজ শেষ করে সুন্দরভাবে পালিয়ে যাবে। কেউ তার নাম চিহ্ন খুঁজে পাবে না। ছায়া এই কিলিং গেমের শুরুতে বরাবরের মতোই প্রস্তুত থাকে, কিন্তু হঠাৎ গুদামের বাহির থেকে সাইরেনের শব্দ ছায়ার কানে ভেসে আসে। ছায়ার হৃৎপিণ্ড দ্রুত বেগে দৌড়াতে থাকে। সে জানে পুলিশ আসে, এখন তাকে এখানে থাকলে ধরা পড়তে হবে। রাস্তা বের করে দ্রুত বেগে দৌড়ে পালানোটাই এখন তার কাজ। কিন্তু তার হাতের কাজ পুরোপুরি সম্পূর্ণ হয়নি। তার টার্গেটের নিঃশ্বাস এখনও বিদ্যমান। সে অবস্থাতেই পুলিশ টার্গেটের কাছে এসে পৌঁছালে কেলেঙ্কারির একটা সূত্রপাত ঘটতে পারে। তবে উপায়ও নেই, না পালালে মর্মান্তিক দৃশ্যপটেই সে ধরা পড়বে। অটুট এক সিদ্ধান্ত নিয়ে ভিকটিমকে রেখেই সে পেছনের রাস্তা ধরে পালায়। তবে তার অগোচরে থাকা এই ধারণাটা তার জানা নেই যে আজকের ভিকটিম তার জীবনের অনেক বড় একটা চরিত্রের সাথে সম্পৃক্ততা রাখে। তার এটাও জানা নেই আজকের এই ঘটনা তার জীবনটাকে নতুন একটা চ্যালেঞ্জারের সাথে যুক্ত করে দিচ্ছে। ছায়ার অজান্তেই এক নতুন চ্যালেঞ্জারের তৈরি হয়। শহরের অপরাধী জগতের কেন্দ্রবিন্দুতে তার বিরুদ্ধে এক শক্তিশালী গ্যাংস্টার। আকাশের খুব শীঘ্রই তার প্রতি আক্ষেপ প্রকাশ পেতে চলেছে।
আকাশ শহরের একটি অদ্ভুত সিন্ডিকেট এবং অবৈধ আচরণের নেতা। খুব শীঘ্রই তার দিকে নজর দেবে। আর ছায়ার মনে চলছে তাকে এই কিলিং গেমের মধ্যে দিয়ে সবসময় প্রবাহিত হতে হবে। ছায়া পালিয়ে নিজ গন্তব্যে চলে যায়। অপরাধীর মৃতদেহটি সেখানে রেখে সে সেই সময় এই ধারণা পোষণ রেখেছে পুলিশ এসে মরদেহটি খুঁজে পাবে, কিন্তু তখন পর্যন্ত সে শহরের অন্যত্র চলে যাবে এবং ভিকটিমের নিঃশ্বাস থেমে যাবে। ছায়ার জীবনটা এমন যেখানে প্রতিটি পদক্ষেপে তার মনোযোগ থাকতেই হবে। আজকের খুন তার জন্য একটি নতুন ধাপ, কিন্তু এটি ছিল শহরের ইতিহাসে এক নতুন খেলার সূচনা। সন্ধ্যা নামলে শহরটি পুরোপুরি বিপজ্জনক হয়ে ওঠে। রাতের গভীরে তার একটি পরিচিত স্থান রয়েছে যেখানে সে গোপনে এক অপরাধীদের সাথে যোগসূত্র তৈরি করে। এটা বর্তমানে তার নতুন গন্তব্য। অপরাধী ছায়ার প্রতি দুর্বল, কারণ ছায়ার হাত থেকে এই অপরাধী মৃত্যুর আগ মুহূর্তে বেঁচে ফিরেছে। তাই অপরাধী ছায়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। ছায়া উপযুক্ত স্থানে পৌঁছে অপরাধীকে পায়। তুমি এখানে কিভাবে? সেই অপরাধী তার দিকে তাকিয়ে বলে, আমার কাজ করতে হবে। আজ রাতেই পরে পুলিশকে ভাবতে বাধ্য করব আমি নামক আতঙ্কের কথা। ছায়া জানিয়ে দেয় ছায়া জানে পুলিশ তাকে ধরে ফেলতে না পারলেও খোঁজ চালু রেখেছে ক্রাইমারের। তাই এই রাতের কাজ আরো কঠিন হতে থাকে। আচ্ছা, তোমার কি মনে হয় না আমি ধরা পড়তে পারি? ছায়া প্রশ্ন করে। না, কারণ তুমি সবসময় প্রস্তুত থাকো। তোমার দক্ষতার সাক্ষী আমি নিজে। ছায়া হেসে উত্তর দেয়, হ্যাঁ, আমি সব সময় প্রস্তুত থাকি। আমাকে ধরা এত সহজ নয়। এইভাবে ছায়া অপরাধীদের সাথে আরও কিছু আলোচনা করে যেন তার কাছে আরও তথ্য পেতে পারে। ছায়া অপরাধীর সঙ্গে দেখা করতে এসেছে একমাত্র খালি তথ্যের জন্য, কিন্তু সে জানে তার এই জীবনে নিরাপত্তা নেই। আর রাত্রি গভীর হতে থাকে। শহরের গলিতে নীরবতা। ছায়া শহরের অলিগলিতে হাঁটছে তার নতুন কৌশল নিয়ে, কিন্তু কি হতে পারে সেই ভাবনায় সে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে। আজকের মতন শিকার মেলে না ছায়ার। পরের দিন ছায়া মন স্থির করে আজকে তার পরবর্তী শিকার খুঁজে বের করতেই হবে। কারণ নিস্তার নেই। শহরের আইনশৃঙ্খলার মধ্যে ছড়িয়ে থাকা অপরাধীকেও সে রক্ষা দেবে না। ছায়ার প্রতিটি পদক্ষেপ একদম লক্ষ্য কেন্দ্রের দিক আকর্ষিত। সে সব সময় তাদের দিকে লক্ষ্য রাখে যারা শহরের নিরাপত্তার জন্য হুমকি, সেই সাথে নিজের নিরাপত্তার উপরেও তার বিপুল আকর্ষণ। আজকে সে ঠিক সময় নতুন শিকারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে অপরাধীর কাজের সঠিক সময়সূচি জানার জন্য। ছায়া মনে মনে একটা পরিকল্পনা সাজায়। ছায়া ঠিক করে এইভাবেই সে শহরের অন্ধকার দিকগুলোতে নিজের কাজের দক্ষতা বহাল রাখবে। তার জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়েছে। প্রতিটি খুনের মধ্যে সে নতুন কৌশল গ্রহণ করার পরামর্শ দেয় নিজেকে। সামনের টার্গেটে আরও অনেক শিকার অপেক্ষা করছে তার জন্য। তার খেলার নিয়ম এভাবেই শিথিল রাখতে হবে। সে মনে মনে আবারও ভাবে এই শহরে একজন সিরিয়াল কিলারের খ্যাতি ছড়িয়ে পড়ার সময় এসে গেছে। এই শহরের অন্ধকার থেকে সে এভাবেই শহরের ইতিহাসে নিজের নাম লিখবে বলে ভাবে। বিকেলের আলো মেঘলা হয়ে গেছে। শহরের অলিগলিতে ছায়া তার সুন্দরী চেহারা নিয়ে হাঁটছে। সাময়িক সময়ের মধ্যেই ছায়া তার মিষ্টি হাসির সভা নিয়ে ভিড়ের মধ্যে অদৃশ্য হয়ে যায়। বাইরে সবাই তাকে একজন সাধারণ মেয়ে মনে করে, কিন্তু ছায়ার অন্তর প্রচণ্ড খুনের ক্ষুধা। ছায়া সর্বদা এমন পরিকল্পনা করে তার প্রতিটি খুন একটি চমকপ্রদ নাটকের মতো। আজকের লক্ষ্য একজন স্থানীয় অপরাধী রাফাত। রাফাতের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সে ছোটখাটো অপরাধের সঙ্গে জড়িত, কিন্তু ছায়া সিদ্ধান্ত নেয় পরবর্তীকালে কখনো তার বিচার হওয়ার আগেই তাকে নির্মমভাবে শেষ করতে হবে। ছায়া জাহাজের মতো গন্তব্যে ছুটে যায়। প্রতিটি পদক্ষেপে সে সতর্ক। সে দেখতে পায় রাফাতকে, যে হালকা কালারের একটি প্যান্ট ও কালো টি শার্টে একটি অন্ধকার গলিতে দাঁড়িয়ে আছে। রাস্তার আলো কম, কিন্তু ছায়ার চোখে জ্বলন্ত আকর্ষণ। সে মিষ্টি স্বরে বলে, রাফাত, তোমার একটু সাহায্য লাগবে। রাফাত কিছুটা অবাক হয়, কিন্তু ছায়ার মিষ্টি হাসি তাকে এক মুহূর্তেই আকৃষ্ট করে। কি সাহায্য? সে প্রশ্ন করে। একটু কথা বলতে পারি? ছায়া উত্তর দেয় এবং তার কণ্ঠে এমন কিছু যে ব্যবহার করে যেটা খুব সহজেই রাফাতকে তার দিকে টানে। রাফাত ভাবে এটা তার জীবনে শারীরিক মেলামেশার সুবর্ণ একটা সুযোগ, কিন্তু ছায়া জানে এটি রাফাতের শেষ সুযোগ।
তার অন্তিম সময় শুরু হয়ে গেছে। ছায়া রাফাতকে একটি ঝোপের কাছে নিয়ে যায়। রাফাতের মনে একটু দ্বিধা কাজ করে না, কারণ লালসার দৃষ্টির নিচে দাবা পড়ে গেছে রাফাতের সংশয়। চোখে মুখে শারীরিক ক্ষুধা রাফাতের। ছায়ার সুন্দর দেহের শরীরটা স্পর্শ করাই এখন তার মনের কামনা। কতক্ষণে সে শারীরিক চাহিদা মেটাবে? এই উত্তেজনায় শরীর যেন ছটফট করছে রাফাতের। আর যেন তর সইছে না, শরীরের প্রতি অঙ্গই উত্তেজনায় কিটমিট করছে। তার উপরে এত সুন্দর এক নারী কাছে পাওয়ার উত্তেজনা ক্রমশই বেড়েই চলেছে। রাফাত সামনের দৃশ্যপট ভেবে সাময়িকের জন্য কল্পনায় এক ভাবনার জগতে আটকায়। ঠিক সেই মুহূর্তেই ছায়া খুব সাবলীলভাবে রাফাতের পিছনে গিয়ে তার মুখে একটি গ্যাস মলম লাগায়। রাফাত কিছু বুঝে ওঠার আগেই অজ্ঞান হয়ে যায়। এবার ছায়ার কাজ শুরু। ছায়া একটি ছোট্ট চাপাতি বের করে দ্রুততার সঙ্গে সঞ্জয়ের শরীরের বিভিন্ন জায়গাগুলো আঘাত করে। সেই মুহূর্তে পুলিশ তার পেছনে পরশুদিনের কাণ্ডের জন্য, কিন্তু ছায়া নিজের লক্ষ্যে অটুট, কারণ সে এক ধাপ এগিয়ে। সে রাফাতের কাছ থেকে কিছু জিনিস চুরি করে এবং সেই জিনিসগুলো নিরবিচ্ছিন্নভাবে হত্যা করার পরিকল্পনার সাথে জড়িয়ে দেয়। সে চেয়েছিল নামটা বরাবরের মতোই ছড়াতে, কিন্তু কোনো এক চিন্তায় সে এক ধাপ পেছনে হাঁটার পদক্ষেপ নেয়। এ কারণেই সে চুরির মতন একটা নাট্য সাজায়। ছায়া কেমন যেন অদ্ভুত রকমের এক মেয়ে। সে মনে করে তার করা প্রতিটি খুন তার কাছে একটি শিল্পকর্মের মতো, যা সে সম্পূর্ণ নিজ সৃজনশীলতার ভেতর থেকে তৈরি করে। কিন্তু তার শিল্পের স্বাদ একটি, রক্ত। মানুষ হত্যার মতন কাজকে ছায়ার কাছে শিল্প মনে হলে এটাকে সিরিয়াল কিলার থেকে সাইকো কিলারেও আখ্যায়িত করা যায়। পুলিশের নিকট ছায়ার কোনো ট্রেস নেই। ছায়া নিশ্চিন্তভাবে তার ফোনে রাফাতের নাম লুকিয়ে রাখে, কারণ পরবর্তী সময়ের কোনো এক বিষয় ভেবে ছায়া তৎক্ষণাৎ এই কাজটা করে। ছায়ার মাথায় আরও প্ল্যান ঘুরছে। রাফাতের সূত্রপাত ধরে সে পরবর্তীতে আরও কিছু কাজ করবে। তবে আপাতত সে কিছুটা সময়ের জন্য শান্ত থাকার সিদ্ধান্ত নেয়, কারণ ক্রমাগতভাবে কিছু করাটা তার জীবনে ঝুঁকি টেনে আনবে। সে খুব শান্তভাবে সবটা মাথায় সেট করে। আজ সে নিজ দক্ষতা দেখিয়েছে খুন করে। আগামী কিছু সময় সে পুলিশের দক্ষতা যাচাই করবে। এরপর সেই অনুপাতে সে হিসেব নিকেশ করে আরও এক ধাপ এগিয়ে কাজকর্ম করবে। তবে ছায়ার পরবর্তী আগাম একটা টার্গেট হচ্ছে নামধারী এক পুলিশ অফিসার, যে পেশায় সমাজরক্ষক, কিন্তু কাজে পুরো বিপরীত। অনৈতিকতা তার রক্তে যেন গভীরভাবে চলমান। ছায়া তার আগামী কাজটা করে বড় ধরনের এক আতঙ্ক তৈরি করতে চায়। সাময়িকভাবে গতি ধীমে করার এটাও একটা কারণ। আগামী খুনটা করেই সে প্রকাশ করতে চায় শহরের এক সিরিয়াল কিলার রাজত্ব শুরু করেছে। কিন্তু এত দক্ষ চিন্তাভাবনা করে চলার পরেও সে বেখবর যে ইতিমধ্যেই সে আগের খুনটা করে বড় ধরনের একটা রশির টান মেরেছে, যেটার প্রভাব এখন দেখতে না পেলেও সামনে সেটার প্রভাব সে লক্ষ্য করবে। কারণ যেই আকাশের সঙ্গে তার পালা পড়তে যাচ্ছে সেই ব্যক্তিটা একজন পারদর্শী খেলোয়াড়, নয়তো সমাজে অনিয়ম করে এত উপরে কেউ যেতে পারে না। সামনের পথ চলায় নিজেই কাটা ছড়িয়ে দিয়েছে সে। নিজের অজান্তেই যেন বাঘের সিংহের লড়াইয়ের আয়োজন করে ফেলেছে ছায়া। সামনের পথ চলার যেই নিজেই কাটা ছড়িয়ে দিয়েছে সে, নিজের অজান্তেই যেন বাঘ সিংহের লড়াইয়ের আয়োজন করে ফেলেছে ছায়া। সে যেই অনিয়ম আর অনৈতিকতার রাস্তা বেছে নিয়ে চলেছে, সেই রাস্তা ধরে বিপরীত পক্ষের লোক ইতিমধ্যেই অনেক বড় আসন তৈরি করে ফেলেছে। এইসব বিষয়ে ছায়া একেবারে বেখবর। ছায়া হত্যাকাণ্ডের স্থান ত্যাগ করে আর নিজেকে গোপনে তৈরি করে পরের হত্যার পরিকল্পনায়। তার পরের পরিকল্পনা একদম অটুট। পুলিশ অফিসারকে খতম করে বিরাট এক সূচনা তৈরি করতে চায় সে। ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি করার ফল খুব শীঘ্রই সে পুলিশ অফিসারকে বোঝাবে। তবে ছায়া জানে তার জীবন এখন সংকটাপন্ন, কারণ তার করা কাজগুলো সমাজে আতঙ্ক ছড়ানোর মতন স্বাভাবিক কোনো ক্রাইম নয় এইসব। চুরি ডাকাতির বিচারে ছাড় পেলেও এসবে কোনো ছাড় নেই। ধরা পড়া মাত্রই জীবনের সমাপ্তি। ছায়া মনে মনে ভাবে, পরের বার সব কিছু কি তার নিয়ন্ত্রণে থাকবে?
যেহেতু পুলিশ অফিসার তার পরবর্তী টার্গেট, তাই সাধারণ মানুষ থেকে অনেকটাই আলাদা হবে তার বিষয়টা। কিন্তু তৎক্ষণাৎ তার শিরায় চলে আসা উত্তেজনা এ ধরনের চিন্তা ভাবনাকে দূরে সরিয়ে দেয়। সে সবসময় এক ধাপ এগিয়ে থাকার জন্য প্রস্তুত বলে নিজেকে মনকে আশ্বস্ত দেয়। ছায়ার মনে বর্তমান যে কাহিনীটা সে তৈরি করেছে, সে ঠিক করে সেই কাহিনীর প্রভাব তার মনের উপরে পড়তে দেবে না। তার হাতে যার মৃত্যু অপরিহার্য, সেটিকে তার প্রকৃত আনন্দ হিসেবে উপভোগ করার সিদ্ধান্ত নেয় সে। মনে শুরু হয় নতুন এক শক্তির যোগান। আগের রাতের খুন তাকে একটি নতুন স্বপ্ন দেখায়, কিন্তু সেই স্বপ্ন পূরণের জন্য তাকে আরও রক্তের স্রোত চাই। তার মনে যে সংকট চলছে সেটাকে সে ক্রমাগতভাবেই দূর করে ফেলবে। সাথে তার পেছনে পুলিশের আশ্চর্যজনক প্রযুক্তি ও গোপন অভিযান যতই বাড়ুক, সে সব সময় তাদের থেকে এক ধাপ এগিয়ে থাকবে। ছায়ার কাজ কখনো শেষ হতে দেবে না সে, কারণ এই শহর, এই জীবন, সব কিছুই তার খুনের রক্তে রাঙানো শহর নামে সবাইকে জানাতে চায়। এটার দক্ষ শিল্পী হতে চায় সে। পরবর্তী লক্ষ্য তার সামনে, সে প্রস্তুত আবার নতুন কৌশল নিয়ে। মনে চলছে একরকম স্বস্তি। সে জানে পুলিশ যতই চেষ্টা করুক তারা কখনোই তার সঠিক অবস্থান খুঁজে পাবে না। এখন তার কৌশল ও পরিকল্পনা নিয়ে এক নতুন পথে এগোবে এবং শহরের অন্ধকারে তার রক্তক্ষয়ী খেলা চালিয়ে যাবে। শহরের আলোকে শান্তভাবে ঘুরে বেড়াচ্ছে ছায়া, আর মনে আগামী হত্যার বিষয়টি নিয়ে ভাবছে। শহরের আনাচে কানাচে সে শুনতে পায় গতকাল খুন হওয়া রাফাতের মৃত্যুর গুজব, কিন্তু এখন সামনে তার গুরুত্বপূর্ণ পুলিশ অফিসারের সমাপ্তি। কিন্তু কিভাবে তার কাছে পৌঁছাবো, এই প্রশ্ন তার মনে ঘুরপাক খাচ্ছে। 3 দিন কেটে যায়। ছায়া আবার প্রস্তুতি নিয়ে বেরিয়ে যায় পরবর্তী ধাপে পা রাখার জন্য। রাত কিছুটা গভীর, শহরের কিছু কিছু জায়গা জেগে রয়েছে, কিন্তু বেশিরভাগ অংশ এখন মৃত। ছায়া প্রস্তুত, তার পেটে ক্ষুধা জাগছে একেবারে শিকারকে আপ্যায়ন করতে। সে তার লক্ষ্য সম্পর্কে নিশ্চিত হয়। যত যাই হোক, ঘাবড়ে যাওয়ার সুযোগ নেই। শহরের অপরাধের অব্যাহত তথ্য প্রবাহের মধ্যে ছায়া কখনোই দুর্বল হয়নি, বরং তার মধ্যে আরও জ্বালানি ঢেলে দিয়েছে। শহরের দক্ষিণ পাড়ায় একটি ছোট্ট রেস্তোরাঁয় আজকে শিকার এনায়েত কিছু পুলিশ সদস্যের সঙ্গে বসে আছে। কথা বলার মাঝে তিনি ক্লান্ত। ছায়া তার দিকে তাকায়। এনায়েতের জায়গা থেকে এক মুহূর্তের জন্য তাকে লক্ষ্য করা সম্ভব নয়। ছায়া হাসে, শিকারকে সামনে রেখে। মনে ভাবনার জন্ম হয়, অনৈতিকতা আজকে এই লোকের কালো হয়ে দাঁড়াবে। দেখো কেমন ধরনের অসৎ আকৃতি তার, চেহারাতেই স্পষ্ট প্রকাশ পায় সৎ নাকি অসৎ সেই দৃশ্য। জলদি মরবি তুই, সময় প্রায় ফুরিয়ে এসেছে জনাব তোর। উপস্থিত প্ল্যান সাজায় কিভাবে কাজের ধারাবাহিকতায় তাকে যেতে হবে। একটা অন্ধকারে ঢুকলে সেখানে কেউ তাকে খুঁজে বের করতে পারবে না। সে একটু ঘুরে ফিরে দেখার চেষ্টা করে। ছায়া অনুমান লাগায় এনায়েতের সামনে বসে থাকা পুলিশ সদস্যরা কিছুক্ষণ পর বের হয়ে যাবে, আর তারপর আসল সুযোগ আসবে। ছায়া অপেক্ষা করতে থাকে। সে তার শরীরের মধ্যে স্নায়বিক উত্তেজনা অনুভব করে। সময় যতই এগোতে থাকে ততই তার স্পন্দন বাড়তে থাকে। তার মনের ভেতরে একটা দোলা। একটা সুযোগই যথেষ্ট। সে মনে মনে ভাবতে থাকে। আধ ঘন্টা পর পুলিশের সদস্যরা বের হয়ে যায়। এনায়েত এবার একা। ছায়া একটু এগিয়ে এসে রেস্তোরাঁর ভেতর থেকে বের হয়। মনের মাঝে খানিকটা দ্বন্দ্ব শুরু হয় ছায়ার, কারণ এই ধরনের জায়গায় সিসিটিভি টাইপ কিছু নিরাপত্তা ব্যবস্থা থাকে। ছায়া নিজের মনকে সাহস দিতে একটা ডায়লগ উচ্চারণ করে, মাউন্টেন ডিউ, ভয়ের মায়ের বাপ। এই ফানি ডায়লগটা বলে ছায়া সোজা এনায়েতের সামনে চলে যায়। শুভরাত্রি এনায়েত স্যার। ছায়া হেসে বলে। ছায়ার এমন অদ্ভুত উপস্থিতিতে এনায়েত কিছুটা হতবাক হয়ে যায়, কিন্তু তার মুখে সেই পুলিশি গম্ভীরতা। তুমি এখানে কি করছো? আমার একটু কথা ছিল। ছায়া মিষ্টি হেসে উত্তর দেয়। কথা? এনায়েত তার দিকে সন্দেহভাজন দৃষ্টিতে তাকায়। হ্যাঁ, আপনার সম্পর্কে কিছু কথা বলার আছে। একটু পার্শ্বদৃশ্য নেব? বিকাশ একটু দ্বিধা করে, কিন্তু ছায়ার চাহনি তাকে যেন আকৃষ্ট করে। ঠিক আছে, কি বলবে, কথা বলো। ছায়া তখন পুলিশ এনায়েতকে প্রস্তাব দেয় রেস্তোরাঁর পেছনের দিকে যেতে তার সঙ্গে। এনায়েত আবারও কিছুটা হতবাক হয়, তবে সে পুলিশ অফিসার, পদবীর সাহস তার মাঝে বিদ্যমান। তার উপরে ছায়া একজন মেয়ে,
কৌতূহলের ভেতর থেকে সম্মতি প্রকাশ করে সে। ছায়া তাকে রেস্তোরাঁর পেছন সাইডে নিয়ে যায়, অন্ধকার জায়গা যেখানে তারা একা। এই মুহূর্তে এসে এনায়েতের মনে আতঙ্ক কিছুটা বৃদ্ধি পায়, কারণ সে বুঝতে পারে এই পরিস্থিতি তার জন্য কিছুটা বিপজ্জনক হতে পারে। এর মাঝেই ছায়া বলে ওঠে, আপনি একজন পুলিশ অফিসার, তাই না? কিন্তু আপনি কি জানেন আপনি নিজের অবস্থানে কতটা দুর্নীতিগ্রস্ত? এনায়েত একদম বেমালুম বলল, আমি কে সে সম্পর্কে তুমি কিছু জানো না। না, আমি জানি। আপনি অঙ্গীকার ভঙ্গ করে মানুষকে ঠকিয়ে নিজেকে সুরক্ষিত রেখেছেন। এনায়েত গম্ভীরভাবে দাঁড়িয়ে থাকে, কিন্তু তার গলায় এক ধরনের শক্তি, যেন সে কিছু বলতে যাচ্ছে। ছায়া তার দিকে নীরব দৃষ্টিতে তাকায়। এনায়েত অবশেষে বলে ওঠে, তুমি একজন সাধারণ মানুষ, তার উপর একজন মেয়ে। তুমি আর এই স্পর্ধা কোথায় পাও আমাকে প্রশ্ন করার? এত সাহসের যোগান কোথায় পেয়েছো তুমি? তোমার সাহস দেখে আমি নির্বাক। কে তুমি? পরিচয় দাও তোমার। ছায়ার চোখ জ্বলে ওঠে। সে হেসে বলে ওঠে, আপনি জানেন না আসলেই আমি কে। অবশ্য না জানারই কথা, তবে থাক, আপনাকে আর জানতে হবে না। তবে এটুকু জেনে রাখা অবশ্যই আপনার প্রয়োজন, আমি আপনার জন্য একটি শিক্ষা হতে চলেছি। এনায়েত দ্রুত পদক্ষেপ নেয়, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়ার আগেই ছায়া তার পারদর্শিতা নিয়ে এনায়েতকে হার মানায়। সোজা স্প্রে মেরে বসে এনায়েতের মুখে। এনায়েতের দৃষ্টি বিভ্রান্ত হয়ে যায়। এটা কি? এই কথা বলে এনায়েত চিৎকার করে, কিন্তু ছায়ার কর্মকাণ্ডে এনায়েতের শক্তির অবসান ঘটে। তাই আর মানুষের কান অবধি এনায়েতের গলার স্বর পৌঁছায় না। তবে ছায়া নিষ্কণ্ঠে এনায়েতের কথার উত্তর করতে যায়, কিন্তু বেচারা তার আগেই অজ্ঞান হয়ে পড়ে। ছায়ার মধ্যে যেন উত্তেজনা, এটাই তার পছন্দ। এখন সে পুরোপুরি উপযুক্ত সময় হাতে বুঝে পেয়েছে। এবার কাজ শুরু করা যাক। ছায়া ক্ষুদ্র স্বরে বলে ওঠে। ছায়া যেন একটি শিল্পীর রঙিন প্যালেটের সামনে দাঁড়িয়ে। ছায়া দ্রুত একটি ছুরি বের করে, যা সে আগে থেকেই প্রস্তুত রেখেছিল, এনায়েতের দেহটাকে মাটিতে ফেলে তার কাজ শুরু করে। এনায়েত মাটিতে পড়ে থাকা দৃশ্যপট দেখে তার মনে এক ধরনের আনন্দ। মৃত্যুর পর এটি যে কী ধরনের পরিবর্তন আনবে সে জানে না, তবে সে নিশ্চিত এই হত্যার মাধ্যমে সে শহরের একটি বড় সমস্যার সমাধান করছে। এনায়েতের শরীরে প্রথম আঘাত, আর তার হৃদস্পন্দন দ্রুত গতিতে চলতে থাকে। ছায়া বুঝতে পারে এই পুলিশ অফিসার যতক্ষণ না মারা যাচ্ছে ততক্ষণ তার মধ্যে আতঙ্কের চিত্র মুছবে না। কিছুক্ষণ পর সমস্ত কাজ শেষ হয়। ছায়া এনায়েতের ফোনটি বের করে, যার মধ্যে থেকে কিছু তথ্য চুরি করে এবং ফোনে থাকা বাকি অন্যান্য প্রমাণ ফেলে যায়। এখানে পুলিশ এসে যা কিছু করবে তাতে তার উপরেই চাপ পড়বে, সাথে নামটাও খারাপ হবে। এনায়েতের ফোনটাই তার অর্থনৈতিকতার অনেক সাক্ষী বহন করে। এবার সিরিয়াল কিলারের নাম ছড়াবে বিভিন্ন জায়গায়। ছায়া খুশি মনে হাসতে হাসতে সেই জায়গায় ত্যাগ করে, নিরাপদ জায়গায় চলে আসে। তার হৃদয়ে এখন দোলা। সে জানে এই হত্যার ফলে শহরের অন্য পুলিশ কর্মকর্তারাও আতঙ্কিত হবে। এবার বাকিরা বুঝতে পারবে আমি কে। ছায়া মনে মনে বলে। তবে ছায়ার পরিকল্পনা এখানেই শেষ নয়, তার মাথায় পরিকল্পনা চলমান। বর্তমানে এনায়েতের মৃত্যু এক নতুন অধ্যায় রচনা করবে, তবে এর প্রভাব নগরীতে চলতে থাকবে। ছায়া মনে মনে আরও ভাবে, শহরের গুন্ডা ও অপরাধীরা দ্রুত নিজেদের কৌশল পরিবর্তন করবে, কিন্তু তারা জানবে তারা যতক্ষণ পর্যন্ত ছায়ার মতো একজন সাইকো কিলারের সঙ্গে জড়িত ততক্ষণ তারা নিরাপদ নয়। ছায়া এমনভাবেই এনায়েতের ফোনের নোটপ্যাডে কিছু লেখা সাজিয়ে লিখে এসেছে, যে লেখা কারো হাতে পড়া মাত্রই তার নামের উৎসব পুরো শহরে ছড়িয়ে পড়বে। এরপর ছায়া শহরের আরও অন্ধকারের দিকে ধাবিত হয়, তার পরবর্তী শিকার খুঁজে বের করার জন্য। তার মনে একটা চিন্তা চলমান, যারা তাকে খুঁজবে তারা যেন তার থেকে যেন এক ধাপ পিছিয়ে থাকে। ভাবনার মাঝে নতুন নতুন পদক্ষেপের জন্য রওনা হয়। আজকে একসাথে দুটো খুন করার প্ল্যান সাজিয়েছে সে, যাতে করে আতঙ্কের হারটা আরও বাড়ে। সবার মনে যাতে চলতে থাকে তারা যেন এক আতঙ্ক নগরে বসবাস করছে। ছায়া ঠিক করে পরবর্তী ধাপে আরও নতুন কৌশল পিক করবে। ধরন হবে আরও ভয়ঙ্কর। নামের জায়গায় সাইকো কিলার শব্দটা শোনার জন্য ব্রেনে যেন পোকা কিলবিল করছে ছায়ার। শহরের যে রক্তাক্ত পথে সে হাঁটছে
সেখানে তার নাম এমনিতেই উঠবে। একজন ভয়ঙ্কর সাইকো কিলার শহরে কবজা করেছে। ভাবনায় মশগুল হয়ে শহরের অন্য রাস্তায় পা বাড়িয়ে হাঁটছে। তার মনে শুধুই একটাই প্রশ্ন, এখন পরবর্তী শিকার কে হবে? ভাবনার অবসান খানিকটা সময়ের মাঝেই ঘটে যায়। হুট করেই একটা দৃশ্যপটে চোখ আটকায় তার। পরবর্তী শিকার তার চোখের সামনে প্রকট হয়। খুশিতে মুখে হাসি ফুটে ওঠে ছায়ার। অপরদিকে ছায়ার শিকার ও একটা খুন করার উদ্দেশ্যে কোমরে পিস্তল নিয়ে একজনের সাথে পরামর্শ করছে। দুজনের মাথাতেই খুনের পরিকল্পনা। ছায়ার ধারণাতেও নেই খুনি যেহেতু খুনিকে খুন করতে যাচ্ছে, সেক্ষেত্রে তাদের মাঝে বড় ধরনের একটা টক্কর শুরু হতে পারে। ছায়া অপেক্ষা করছে টার্গেট কখন একা হবে। সে মানুষের চেহারা দেখেই অনেকটা ধারণা করতে পারে মানুষটা কোন ক্রাইমের সঙ্গে জড়িত কিনা। তবে বর্তমান টার্গেটকে সে ক্রাইম করতে নিজ চোখে দেখেছে। ছায়া দূর থেকেই এই দৃশ্য লক্ষ্য করেছে। ছেলেটা অপর পাশের ছেলেটাকে কথা বলার সময় একটা ড্রাগসের প্যাকেট দিয়েছে। এই কারণেই ছেলেটা ছায়ার টার্গেটে চলে আসে। ছায়া অপেক্ষায় বিদ্যমান, কখন ছেলেটা একা হবে আর তার সুযোগ তৈরি হবে। অল্প কিছুটা সময় অপেক্ষা করতেই ছেলেটার আরেক সঙ্গী চলে যায়। মূলত ছেলেগুলোর টার্গেট হচ্ছে একজনকে ড্রাগসের প্রলোভন দেখিয়ে তাকে টপকে দেয়া। আরেকজন সঙ্গীর সেই কাজে লেগে পড়ে ছায়ার টার্গেটকে একা রেখে। ছায়ার নিকট এখন সুবর্ণ সুযোগ। সে স্বাভাবিকভাবেই এগিয়ে যায় ছেলেটার কাছে। তোমার সাথে কিছু কথা ছিল আমার। ছেলেটা ছায়াকে প্রশ্ন করে, কে তুমি? আমি কে সেই তথ্য তুমি কিছু সময়ের মাঝেই পেয়ে যাবে। তবে আপাতত তোমার সাথে আমি কিছু কথা বলতে চাই। সম্ভব নয় কথা বলা। আমি ইতিমধ্যে নিজের কাজ নিয়ে জামালাগ্রস্ত। তোমার সাথে কথা বলার ইচ্ছে বা পরিস্থিতি কোনোটাই আমার নেই। ছায়া ভাবনায় পড়ে যায়। এখন তার কি করণীয় সেটা ভাবে। ছেলেটা তো কথা বলায় আপত্তি জানিয়েছে, তার টেকনিক কাজ করেনি। ছায়া সাময়িক একটু চিন্তা ভাবনা করে ছেলেটাকে কথার জালে ফাঁসানোর আবারও এক চেষ্টা চালায়। আহারে, তুমি আপত্তি কেন করছো? আমার কথাটুকু শুনতে তো তোমার বেশি একটা সময়ের প্রয়োজন পড়বে না। এমি, একবার বলে দিয়েছি কথা বলার ইচ্ছে নেই। খামাকা বিরক্ত করে মাথা খারাপ করো না আমার। নিজের কাজ করো গিয়ে, আর নয়তো অন্য কারো মাথা নষ্ট করো গিয়ে। আমাকে রেহাই দাও। ছায়ার টেকনিক এবারও কাজে আসেনি। রাগে এক পাহাড় চর্ম নেয় ছায়ার ভেতর। মেয়ে মানুষ নিজ থেকে কথা বলতে চাইছে, সেখানে ছেলেটার আপত্তি। ছেলেটার দেমাগযুক্ত আচরণে ছায়ার মাথা পুরো ভরকে গেছে। সাথে সাথেই নিজের মনের সঙ্গে বোঝাপড়ায় লিপ্ত হয় ছায়া। একজন সিরিয়াল কিলার কখনো কাউকে তেল মাজে না। তাদের কাজ হয় মানুষের পারমিশন ব্যতীত উপরে পাঠিয়ে দেয়া। সে নিজের উসুল ভঙ্গ করছে। তার দরকার ছিল দ্বিতীয়বারই নিজের উদ্যোগ গ্রহণ করা। সেখানে সে দ্বিতীয়বার ছেলেটাকে তেল মেজে নিজের চরিত্রে আঘাত করেছে। না, জলদি তার নিজ থেকে কোনো উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। ভাবনার ফলন সাথে সাথেই সে ঘটিয়ে বসে। ছুরি বের করে ছেলেটার নিকট অগ্রসর হয় সে। ছায়ার কার্যকলাপ ছেলেটার দৃষ্টিতে আটকে যায়। তৎক্ষণাৎ জলদি ছেলেটাও পদক্ষেপ গ্রহণ করে। পেছন থেকে পিস্তল বের করে নিশানায় নেয় ছায়াকে। ছায়া ঘাবড়ে যায়। এটা কি হলো? এমনটা তো হওয়ার কথা ছিল না। এত জটিলতায় পড়বে ছায়া কোনো কালেই ভাবেনি। প্রতিপক্ষ তার থেকেও কয়েক ধাপ এগিয়ে। ব্যাপারটা ছায়াকে আতঙ্ক ধরিয়ে দেয়। গেমের নীতিমালা যেন চোখের পলকেই পাল্টে গেছে। এবার কি করবে সেই ভাবনা মনে আনার আগেই ছেলেটার প্রশ্ন কানে আসে ছায়ার। কি ভাবছ আমি কোনো দুর্বল পুরুষ? তুমি আমাকে খুন করতে এসেছ, অথচ তুমি জানোই না তোমার থেকে প্রো খেলোয়াড় আমি। এবার যাবে কোথায়? কে বাঁচাবে তোমাকে? ট্রিগার চাপ দেওয়ার সাথে সাথে তোমার দেহ মাটিতে লুটে পড়বে। ছায়ার মস্তিষ্ক অকেজো হয়ে যায়। কি করবে দিশে হারা সে। তবে চুপ করে থাকলে তার সমাপ্তি এখানেই। জলদি তার মাথায় কিছু একটা কাজ করাতে হবে, নয়তো তার এত লম্বা সফর মাঝপথেই সমাপ্তি। বাঁচার জন্য কোনো রকমভাবে অগোছালো শব্দ উচ্চারণ করে ছায়া। আরে আরে, কি করছো তুমি? আমি তোমার উপরে রেগে গিয়ে এমনটা করেছি। তোমার খুন করতে যাব এটা তোমার ভুল ধারণা। তুমি আমার কথা শোনোনি, তাই রেগে এমনটা করেছি। এই যে দেখো, আমি ছুরি ফেলে দিয়েছি।
তুমি পিস্তল সরাও। চালাক কমিয়ে করো। তোমার থেকেও চালাক মানুষের অভাব নেই পৃথিবীতে। সে ধারণা হয়তো তোমার মাথা থেকে চলে গেছে। তুমি যদি আমার ক্ষতি নাই করতে চাইতে তাহলে চুরি বের করলে কেন? আর এই চুরি বা তোমার কাছে কি করছে? কেন বের করেছি সেই উত্তর তো তোমার কাছে আগেই দিয়েছি, বাকি উত্তরটাও এক্ষুনি দিচ্ছি। আসলে মেয়ে মানুষ কোথাও সুরক্ষিত না, সেটা তো তোমরা জানোই। তাই নিজের আত্মরক্ষার জন্যই এই জিনিসটা সাথে রাখি, এই বাহিরে আর কিছুই নয়। সত্য মিথ্যা তোমার কাছে? তবে এই যাত্রায় ছেড়ে দিচ্ছি। সোজা এখান থেকে চলে যাও, নয়তো পরের বার আর কোনো কিছু যাচাই করব না। অলরেডি একজনের মিশন চলছে আজকে, পর দুজনকে আমাকে উপরে পাঠাতে হবে, যেটা অতিরিক্ত একটা ঝামেলা। সুতরাং সুযোগ লুপে নিয়ে চলে যাও। ছায়া স্বস্তি ফিরে পায়। ছেলেটাকে বিশ্বাস করাতে সক্ষম হয়েছে সে। তবে কাজ তো এখনো সম্পূর্ণ হয়নি তার। মিশন তো তাকে শেষ করতেই হবে যে কোনো উপায়ে। নতুন এক ফন্দি আটে ছায়া। মায়াবী একটা চাল চালে সে। আচ্ছা, আমি চলে যাচ্ছি, তুমি পিস্তলটা সরাও। আমার ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে সেটা। আমি নিশ্চিত করছি তুমি চুপচাপ চলে গেলে তোমার কোনোই ক্ষতি হবে না। আচ্ছা, আমি চলে যাচ্ছি, কিন্তু ছোট একটা তথ্য দিয়ে আমাকে সাহায্য করবে প্লিজ। কি তথ্য? আমার একটা ঠিকানা জানার প্রয়োজন, আমার সেটা জানলে খুব উপকার হতো। ঠিক আছে, কোন ঠিকানা জানতে দাও দেখি। ছায়া ব্যাগ থেকে ফোন বের করে ছেলেটার দিকে এগিয়ে দেয়। ছেলেটা ফোনটা হাতে নিয়ে ঠিকানার দিকে দৃষ্টি সংযত করে। তখনই ছায়া সজোরে হাত ঘোরায়, আর সাথে সাথে ছায়ার হাতের আংটির ভেতর লুকিয়ে থাকা গুপ্ত নাইফটা ছেলেটার গলা চিরে দেয়। অবশেষে ছায়া তার পরিকল্পনায় কামিয়াব হয়। ফোনে আসলে কোনো জায়গার ঠিকানাই ছিল না, সে এটাই চেয়েছিল। কোনোভাবে ছেলেটাকে বিভ্রান্ত করে ধ্যান সরিয়ে তাকে এভাবে ধরাছাই করে দেয়া। ছেলেটা মাটিতে লুটিয়ে পড়তে শুরু করে। গুরুতর আঘাতে নিজেকে সামলে রাখা মুশকিল হয়ে পড়ে। হাত থেকে পিস্তলটা পড়ে যায়, রক্তে সারা শরীর লাল হয়ে গেছে। ছায়া হাসতে হাসতে মাটিতে নত হয়ে ছেলেটার কলার চেপে ধরে। অনেক ঝামেলা করতে হয়েছে তোর জন্য, যেটা আগে কখনো কারোর জন্য করতে হয়নি। আর তুই না আমার পরিচিত জানতে চেয়েছিলি? শোন, এখন তোকে আমার পরিচয়টা দিচ্ছি, নয়তো মহা পাপ হয়ে যাবে। কারণ মৃত যাত্রীর ইচ্ছা পূরণ করতে হয়, তার উপরে এত নির্মম হত্যাকাণ্ডের শিকার তুই। অবশ্যই তোর জানার অধিকার আছে আমি কে। শোন, আমি হলাম সাইকো কিলার। শহরের প্রতি রাতে হওয়া খুনগুলোর কারিগর আমি। তোর পরে আরও অনেকের লম্বা সিরিয়াল। সবাইকে এইভাবেই তোর মতো মৃত যাত্রী বানিয়ে গাড়িতে উঠিয়ে দেব আমি। আলবিদা। ছেলেটা ছায়ার কথা শুনে আশ্চর্য হয়। তবে তার অবস্থা এই তথ্য থেকেও আরও আশ্চর্যজনক। কিন্তু কথায় আছে না, যে দুষ্ট লোকের মাথা কখনো থেমে থাকে না। ছটফট করা অবস্থায় ছেলেটার ফেলে দেওয়া সেই প্রথমের ছুরিটা তার হাতের নাগালে আসে। সেটা দিয়েছে ছায়ার উপর আক্রমণাত্মক হয়। শক্তির পরিসীমা কম হওয়ায় বেশি একটা ক্ষতিগ্রস্ত না হলেও কিছুটা আঘাত লাগে ছায়ার। ভাগ্য ভালো আঘাতটা ছায়ার হাতে করেছে। সেন্সিটিভ কোনো স্থানে হলে এই আঘাতও ছায়ার জন্য গুরুতর ভোগান্তির কারণ হতো। ছায়া ছেলেটার আচরণে ক্ষিপ্ত হয়ে ব্যবহারকৃত আংটির নাইফ দিয়ে ছেলেটার মুখে সজোরে টান মারে। মুখমণ্ডলের আকৃতি বিগড়ে যায়, বিভৎস লাগতে শুরু করে ছেলেটার চেহারা। কিন্তু ছায়ার জীবনে মানবতার কোনো দেয়াল নেই। পরক্ষণে ছেলেটার প্রাণ নেয়ার পরিপূর্ণ প্রতিক্রিয়া করে সে। এরপর লাশখানা ফেলে রেখে ছায়া চলে যায়। বাড়িতে এসে পৌঁছায় ছায়া, নিজেই হাতের ট্রিটমেন্ট করে। মনের ভেতরে যুদ্ধ চলছে, সে জানে গুন্ডা এবং শহরের মধ্যে আতঙ্কের সৃষ্টি করতে হলে তাকে আরও খুন করতে হবে। তাকে আরও একজন পুলিশ অফিসার খুঁজে বের করতে হবে। আবারও খুনের মাধ্যমে শহরের অপরাধীদের মধ্যে ভয় ঢোকাতে হবে। মনে মনে উত্তেজনা ক্রমশ বেড়েই চলেছে। কি এক অদ্ভুত অনুভূতি তার। মানুষ স্বীকার করার মাঝে যেন অদ্ভুত এক শান্তি। শহরের আলো ও অন্ধকারের মাঝে সে নিজেকে হারিয়ে ফেলছে।
ছায়ার মনে একটি থরথর করা অনুভূতি। এনায়েতের মৃত্যুর পর ভেতরে এক ধরনের উল্লাস কাজ করছে, যা তাকে আরও শক্তিশালী করছে। শহরের সকল থানার পুলিশ ও অফিসারদের মধ্যে তার কাজের প্রভাব লক্ষণীয়। গোপন তদন্ত ইতিমধ্যেই হয়তো চলছে, কিন্তু ছায়া জানে সে তাদের আরও আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে জলদি। তবে পুলিশ যতই শক্তিশালী হোক, সে তাদের থেকে এক ধাপ এগিয়ে থাকবে। শরীরে আঘাত পাওয়ার পরেও নামের লোভে সে পরদিন আবারও শিকার করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। গভীর রাতে শহরের আলো আঁধারির মাঝে হাঁটছে ছায়া। তার মনে নতুন পরিকল্পনা। তার পরবর্তী শিকার হবে রফিক, একজন দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার, যে শহরের অন্ধকারে একাধিক গোপন অপরাধে জড়িত। রফিকের নাম তার তালিকায় অনেক দিন ধরে রয়েছে। এখন সময় এসেছে তাকে স্বীকার করার। শহরের দক্ষিণ পাড়ার একটি ক্লাবে প্রবেশ করে। সেখানকার আলো আঁধারির মাঝে অনেকে নাচছে, আনন্দ করছে, কিন্তু ছায়া এখানে এসেছে কাজের জন্য। সে রফিককে খুঁজছে। ক্লাবের এক কোণে তাকে দেখা যায়। মোটা সিগারেটের ধোঁয়া ছেড়ে সে অন্ধকারে মিশে রয়েছে, যেন লুকিয়ে আছে। ক্লাবের ভিতর ছায়ার উপস্থিতি কেউ লক্ষ্য করেনি। সে প্রথম সবার মধ্যে মিশে যায়। তার মধ্যে ঝলমলে আকৃষ্টের মতো কিছু নেই, বরং সে সেখানে একটি ছায়া, মিষ্টি হাসি তার মুখে, কিন্তু তার অভ্যন্তরীণ অনুভূতি কিছুটা ভয়ঙ্কর। সে যেন একটি শিল্পীর মতো তৈরি হচ্ছে, এবং আজকের রাত হবে তার নতুন কৌশলে খেলার একটা ময়দান। ছায়া পাকাপোক্ত পরিকল্পনা সাজাচ্ছে রফিকের জন্য, কিন্তু অপরদিকে সেই ক্লাবেই শহরের এক আতঙ্ক ফাইটার নামক গ্যাংস্টার বসে রয়েছে, যার আসল নাম আকাশ, আর সে গল্পের আরেকজন মূল চরিত্র। ছায়ার অগোচরেই ফাইটারের দৃষ্টি পড়ে ছায়ার উপর। ছায়া নিজের প্ল্যান সাজাতে ব্যস্ত। সে ভাবছে সে সকলের অগোচরে ছায়ার মিশে রয়েছে, কিন্তু সেই ছায়ার উপরে যে আরও এক কুচকুচে ভয়ঙ্কর ছায়ার নজর পড়েছে, সেই বিষয়ে ছায়া একেবারে বেখবর। ফাইটারের দৃষ্টি ছায়ার দিকে আটকে আছে। কী ভেবে ছায়া তার চোখের দৃষ্টিতে আটকেছে সেটা ফাইটার নিজেও জানে না। সাময়িক কিছু সময়ের মধ্যেই ছায়া ফাইটারের দৃষ্টি থেকে হারায়। লজ্জায় ফাইটার নিজের চাহনির প্রভাব আর বিকশিত করে না, কারণ সে চাইলে নিজের ইচ্ছেকে খুব সহজেই বাস্তবায়ন করতে পারে। একবার বলা মাত্র তার চোখের সামনে নারীরা এসে তাকে মনোরঞ্জন করবে, সেই ক্ষমতা তার আছে, হোক সেটা ভয়ে বা অন্য কারণে। সেখানে ফাইটার অন্য কারো দিকে গভীরভাবে তাকিয়ে আছে। ব্যাপারটা একটু বেমানান, তাই সে ব্যাপারটা অন্য কারো দৃষ্টিতে পড়ার আগেই মিটিয়ে ফেলে। মনে মনে ভাবে মেয়েটা আসলে কে। এই প্রথম কোনো মেয়ের প্রতি তার চাহনি এমন স্থির হয়েছে। এত এত জায়গায় যায়, কত কত মেয়ে চোখের সামনে আসে, এমনকি এই ক্লাবের মধ্যেও অসংখ্য মেয়ে রয়েছে। কখনো কারো উপরে এমন অটুট দৃষ্টি তার পড়েনি, অথচ এই মেয়ের উপরে একবার চোখ পড়া মাত্রই চোখের দৃষ্টি তার উপরে আঠার মতন আটকে গেছে। ফাইটার অন্যমনস্ক হয়ে বিষয়টা নিয়ে ভাবতে শুরু করে। অপরদিকে ছায়া নিজের ফাঁদ রেডি করায় ব্যস্ত। নিজের অজান্তেই সে ফাইটার নামক অশুভ ছায়ার নজর থেকে মুক্ত হয়েছে। ছায়া সমস্ত চিন্তা ভাবনা পাকাপোক্ত করে রফিকের উপরে দৃষ্টি ফেলে। রফিক, সে তার পাশে কিছু অপরাধী নিয়ে বসে আছে, অথচ আইনের একজন রক্ষক সে, কিন্তু তার সব ওঠা বসা সমাজে অনিয়ম এবং বিশৃঙ্খলা করা লোকদের সঙ্গে। ছায়া নিজের জায়গা থেকে সরে কয়েক পা এগিয়ে গিয়ে রফিকের কাছে যায়, এরপর বলে ওঠে, হ্যালো স্যার। রফিক তাকে দেখে এক ঝলক হেসে বলে ওঠে, তুমি এখানে কি করছো? এটা তো বেশি একটা নিরাপদ জায়গা নয়, বিশেষ করে তোমার জন্য। এটা নিরাপদ জায়গা নাকি নিরাপদ নয় সেটা আমি জানি না, কিন্তু আমার কিছু দরকার আছে আপনার সঙ্গে। রফিক আবারও মুচকি হেসে বলে, দরকার? তুমি তো আমার প্রিয় মেয়ে, কি দরকার বলো? মূলত ছায়ার পরিচিত রফিক, সম্পর্কে আঙ্কেল হয় ছায়ার, কিন্তু পূর্বে তাদের সম্পর্ক অন্যরকম হলেও আজ ছায়া সম্পর্কের নাম পরিবর্তন করতে এসেছে। আমার একটু সময় দরকার, একটু কথা বলবো। ঠিক আছে, বলো কি বলবে। এখানে নয়, আপনি একটু বাহিরে আসুন। আমি তো একটা কাজে এসেছি এখানে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। ঠিক আছে, আমি তাহলে বাইরে গিয়ে অপেক্ষা করতেছি। ছায়া বাহিরে চলে যায়। খানিকক্ষণ পরে রফিক ক্লাবের ভেতর থেকে বাহিরে যায় আর ছায়ার সঙ্গে দেখা করে। হ্যাঁ মা, এবার বলো কি বলবে। এখানে নয়, আর একটু সাইডে গেলে ভালো হয়, খুব গোপন কিছু বলার আছে আঙ্কেল। আচ্ছা চলো।
ছায়ার মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। ছায়া রফিককে নিয়ে ক্লাবের পেছনের একটা অন্ধকার গলিতে প্রবেশ করে। এখানে কেউ নেই, শুধু তারা দুজন। কি দরকার এবার বলো, তুমি কি কোনো সমস্যায় পড়েছো? সমস্যায় আমি নয়, আপনি পড়েছেন। মানে আমি আবার কি সমস্যায় পড়বো? ছায়া মিষ্টি কণ্ঠে বলে, আমি জানি আপনি কি করছেন। ছায়া, আমি আবার কি করব? তুমি কি আমায় একটু পরিষ্কার ভাষায় খুলে বলবে হয়েছেটা কি? আচ্ছা বলছি, আপনি অনেক মানুষের নিকট বিশ্বাসী চোখ হওয়া সত্ত্বেও তাদের সাথে প্রতারণা নামক খেলা খেলেছেন। এটা তো তোমার ব্যাপার না ছায়া, এমন অনিয়ম তো কম বেশি আমার মতো আরও অনেক পুলিশই করে। রফিক কথাগুলো কিছুটা গম্ভীর হয়ে বলে। ছায়া হেসে বলে ওঠে, এখন তো সেটা আমার ব্যাপার, কারণ আমি এখানে এসেছি আপনাকে শেষ করার জন্য। এরপর সে তার হাতে লুকানো ছুরি বের করে। রফিক কিছুটা অবাক হয়ে যায়। তুমি কি পাগল হয়ে গেছো ছায়া? রফিক কথাটা বলেই একটা চিৎকার করে, কিন্তু কথার উত্তর না করে ছায়া দ্রুততার সাথে তাকে আক্রমণ করে। রফিক কিছু বুঝে ওঠার আগেই তার শরীরে ছুরির কোণ বসিয়ে দেয়। রফিকের মুখে ভয় ফুটে ওঠে, আর সে হাত বাড়ায় ছায়ার দিকে। কিন্তু ছায়া এতটা দ্রুত যে রফিকের মৃত্যু সুনিশ্চিত হয়ে যায়। এটা তো খুব সহজ ছিল। এবার দেখ বিশ্বাসঘাতকতার মজা। তুই মানুষের চোখে বিশ্বাসী ব্যক্তি হওয়া সত্ত্বেও তাদেরকে ঠকাতি। এখন দেখ, তোর বিশ্বাসী একজন মানুষের নিকটেই তোর বিপদ ঘটেছে। তোকে নিয়ে মানুষ যেমন আশাবাদী ছিল, তদ্রূপ আমাকে ঘিরেও তুই কখনো কল্পনা করিসনি যে এমন জঘন্য খেলা আমি তোর সাথে খেলবো। এইবার উপরে গিয়ে ঠিকঠাক মতো হিসেব দিস। তুই এতটাই বেवकूफ যে নিজের শেষটাও দেখে যেতে পারলি না। ছায়া সমস্ত কথা নিজে নিজে বলে, মনে খুশির জোয়ার। সে যেন কোনো শিল্পকর্ম সম্পূর্ণ করেছে। রফিকের দেহ মাটিতে পড়ে যায়। ছায়া আগের বারের মতন রফিকের পকেটে থাকা মোবাইল ফোনটি বের করে এবং রফিককে ফোনে থাকা সমস্ত তথ্য চুরি করে নেয়। আর মনে মনে ভাবে পুলিশের মধ্যে আতঙ্কের সৃষ্টি করতে হবে। এই শহরের অপরাধীরা যতক্ষণ পর্যন্ত ভয় না পাবে ততক্ষণ তার কাজ শেষ হবে না। হঠাৎ করে গুলির শব্দ শুনতে পায় ছায়া। সে দ্রুত রফিকের ফোনের ডেটা সংগ্রহ করে এবং পাশের একটি গলিতে দ্রুত চলে যায়। এরপর সেখানের সে একটি প্রাচীন ভবনে ঢুকে পড়ে। কি হচ্ছে ছায়া ভাবে। গুলির শব্দ আসতে থাকে কানে। খুব নিকটেই হয়তো পুলিশ ছিল। সমস্যা অন্য কিছু হলেও রফিকের লাশ পুলিশের নজরে জলদিই পড়বে, সেই ব্যাপারে ছায়া নিশ্চিত। কারণ যেখানে সে রফিকের সাথে গেমটা খেলেছে সেই জায়গাটা বেশি একটা নিরাপদ ছিল না। অনেকটা লোকালয় বলা চলে। শুধুমাত্র রাত হওয়ায় কিছুটা উপযোগী পরিবেশ ছিল কাজটা করার। এছাড়া এমনটাও হতে পারে রফিকের চিৎকার শুনে তার সাথে পুলিশরা ছুটে এসেছে। তবে ঘটনা যাই হোক, পুলিশ এসেছে এটাই এখন মুখ্য কথা। আতঙ্কের চিত্র ছায়ার চোখে মুখে। ছায়া চিন্তিত পুলিশ খুব জলদি রফিকের মৃত্যুকে কেন্দ্র করে আশপাশ পুরো ছন্নছাড়া হয়ে তল্লাশি চালাবে। ছায়া ভবনের মাঝে একটি ছায়ার আড়ালে লুকিয়ে থাকে। তার হৃৎস্পন্দন বাড়তে থাকে, কারণ সে জানে এটা তার জন্য নতুন এক ভয়ঙ্কর চ্যালেঞ্জ। পুলিশের সদস্যরা গলিতে প্রবেশ করে। তারা চারপাশে নজর রাখছে, খোঁজ করছে খুনিকে। ছায়ার মধ্যে এক ধরনের উত্তেজনা। তার মনে ভয় কাজ করলেও মজা লাগছে ব্যাপারটা তার নিকট। ভয়কে পরাজয় করতে নিজেকে উৎসাহিত করে বলে, খেলার নিয়ম একটু কঠিন না হলে কখনোই মজা আসে না। কারণ সে জানে এখন মনে ভয় ঢুকে গেলে ধরা পড়বে নিশ্চিত। মানুষকে শেষ করার প্রতিভার পাশাপাশি নিজেকে সর্বরকম পরিস্থিতিতে সামলে নেওয়ার প্রতিভাটাও ছায়ার মধ্যে বিদ্যমান। মনে ভাবনার জোয়ার। কিভাবে বের হবে এখান থেকে? মনের মধ্যে নতুন কিছু পরিকল্পনা তৈরির কঠিন চেষ্টা চলছে। ছায়া যেখানে লুকিয়ে রয়েছে সেখানে একজন পুলিশ সদস্যের আগমন ঘটে। সে খোঁজ করতে করতে ছায়ার একেবারে নিকটে এগিয়ে আসে। ছায়া দেখতে পায় সামনেই একটা ছোট জানালা। ছায়া দ্রুত সতর্কতার সহিত ছোট্ট জানালার দিকে যায়।
সে জানালার কাছে দাঁড়িয়ে এক মুহূর্তের জন্য অপেক্ষা করে যাতে পুলিশ সদস্যটি তাকে দেখতে না পায় আর সে সুযোগ বুঝে পালাতে পারে। কিন্তু পুলিশ সদস্যটি জানালার কাছে চলে আসে। ছায়া নিশ্চিত হয়ে যায় আর মাত্র কয়েক সেকেন্ডে সে ধরা পড়বে। কি করবে মাথায় প্রচণ্ড টেনশন, না চাইতেই তাকে ভয়ানক কিছু সিদ্ধান্ত নিতে হয়। সে ঠিক করে পুলিশ সদস্যটাকে স্প্রে করে অজ্ঞান করে রেখে পালাবে, কিন্তু তাৎক্ষণিক মাথায় আসে এটা করাও সম্ভব নয়, কারণ ব্যাগের ভেতরে স্প্রে। এখন সেটা বাহির করতে গেলে একদম সুনিশ্চিত সে শব্দের কারণে ধরা খাবেই। শেষমেশ তাকে সিদ্ধান্ত নিতে হয়, বাঁচতে হলে পুলিশ সদস্যটাকেও তার শেষ করতে হবে। ছায়া অপেক্ষায় সামনে আসা মাত্রই সে কাজটা সম্পূর্ণ করবে। হাতের আংটিটিকে স্মরণ করে প্রস্তুত সে, কিন্তু পুলিশ সদস্য নিজের হায়াত নিয়ে আসে। ভবনের আরেক পাশ থেকে সে শব্দ শুনতে পায়, যার দরুন সে সেদিকে চলে যায় আর সামনে না এসে ছায়া তাড়াতাড়ি জানালা খুলে বাইরে চলে যায়। ভবনটা অনেক পুরাতন হওয়ায় জানালা কোনো গ্রিল ছিল না। জানালাটা কোনোভাবে খুলতেই সে পালানোর রাস্তা পায়। বাহিরে বের হওয়ার পর ছায়া দেখতে পায় ভবনের ভেতরে আরও পুলিশ সদস্যরা ঢুকেছে। তাদের আগমনের শব্দেই তার দিকে আসা পুলিশ সদস্যটা চলে গিয়েছে। এ যাত্রায় সে বড় বাঁচা বেঁচে যায়, তবে এখনও সে নিরাপদ নয়। সে লক্ষ্য করে সামনেই একটা গলি অন্যদিকে চলে গেছে। সে সোজা সেই গলির পথ ধরে হাঁটতে থাকে। এক পর্যায়ে সে পুলিশের হাত থেকে বেঁচে সম্পূর্ণ নিরাপদ হয়ে যায়। তবে ছায়া জানে এনায়েত এবং রফিকের মৃত্যুর ফলে পুলিশ তার সম্পর্কে জানতে চাইবে, তাকে ছন্নছাড়া হয়ে প্রশাসন খুঁজতে শুরু করবে। কিন্তু যতই হোক সবসময় তার এক ধাপ এগিয়ে থাকতে হবে। রাতের গভীরতা চারপাশে ছড়িয়ে যায়। ছায়া মনে মনে ভাবতে থাকে পরবর্তী পরিকল্পনা কি হবে। ক্ষণিকের জন্য সে স্থির হয়ে যায়, কারণ সে নিরাপদ জায়গায় এসে পৌঁছেছে। এরপর সেখানে সে তার পরিকল্পনা তৈরি করে। এখন আমার পরবর্তী শিকার হলো আরও এক অপরাধী, রাহুল, যে আমার আগে একজন প্রভাবশালী মানুষকে হত্যা করেছে। আমার শিকারকে শিকার করার ফল আমি এবার তাকে ভোগ করাবো। আর যেহেতু আমি পুলিশের হাতে বেঁচেই গিয়েছি, সেক্ষেত্রে বাকি কাজটাও আমি শেষ করে বাড়ি ফিরবো। ছায়া জানে এই শহরের অপরাধী গোষ্ঠীগুলোর মধ্যে জড়িয়ে থাকা রফিকের সমাপ্তিতে শহরের পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে। ছায়া রাতের অন্ধকারে নিজের প্রতি বিশ্বাসী হয়ে যায়। পুলিশ যতই চেষ্টা করুক সে তাদের নাগালের বাহিরেই থাকবে। সে আবারও শহরের আলো আঁধারির মধ্যে চলে যায় এবং তার খেলায় আরও উত্তেজনা যোগ করতে থাকে। ছায়া শহরের দিকে এগিয়ে যাচ্ছে আর তার মাথায় নতুন পরিকল্পনা তৈরি হচ্ছে। সে জানে রফিকের সমাপ্তি হলে তার শক্তিশালী গ্যাংয়ের সদস্যরা তাকে খুঁজে বের করতে চেষ্টা করবে, কিন্তু ছায়া তার পরিকল্পনায় অটল। সব চিন্তাভাবনার ভিড়ে ছায়া এক গভীর শ্বাস নেয়। তার মনকে প্রলোভিত করে এই শহরে তার খেলা এখন নতুন মাত্রা পেতে চলেছে। এইভাবে সে একই নতুন অধ্যায় শুরু করবে, যেখানে পুলিশের প্রযুক্তি ও অপরাধীদের ষড়যন্ত্রের মধ্যে তার প্রতিশোধ শুরু হবে। ছায়ার জীবন ও মৃত্যুর এক নতুন পথে যাচ্ছে। সে জানে প্রতিটি খুন তার জন্য একটি নতুন থ্রিলার। সে উত্তেজিত হয়ে নতুন পদক্ষেপ নেয়, কিন্তু পদক্ষেপের শুরুতে ব্যাগে হাত দিতেই সে লক্ষ্য করে বিরাট বড় একটা ভুল সে করে ফেলেছে। তার ব্যাগে থাকা স্প্রে, যেটা সে ভবনে থাকা অবস্থায় শব্দের কারণে বের করেনি, সেটা ব্যাগ থেকে পড়ে গিয়েছে। ছায়া অনুমান লাগায় এটা হয়তো জানলা দিয়ে পালিয়ে আসার সময় নিশ্চিত সেই ভবনে পড়ে গিয়েছে। ছায়ার মনে বিরাট এক আতঙ্কের তৈরি হয়, কারণ স্প্রেটা পুলিশের হাতে পড়লে সেটা সূত্রপাত ধরে পুলিশ তার সম্পর্কে তথ্য বের করে ফেলতে পারে। ছায়ার খুশিযুক্ত চেহারার মধ্যে এক ভয়ানক আতঙ্ক এসে ভর করে। এত বড় বোকামির ফল কি হবে সেটা ভেবেই ছায়া দিশেহারা। এক দুশ্চিন্তায় ছায়ার পথ চলা থেমে যায়। কিন্তু ছায়া এখনও জানেই না ফাইটার নামক আরও এক বিপদগামী নজর তার ওপরে, আর সে তার তথ্যের জন্য নিজে ফাইটারের চোখের আড়াল হয়েছে ঠিক। কিন্তু ইতিমধ্যেই ফাইটার তার খাস একজন লোককে তথ্যের জন্য ছায়ার পেছনে লাগিয়ে দিয়েছে। ফাইটারের শুরুতেই ছায়ার উপরে অপলক দৃষ্টি পড়লেও এতটা জটিলতায় গড়াবে বিষয়টি সে কল্পনা করেনি। কিন্তু পরবর্তীতে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয় ছায়া। সময়ের সাথে সাথে ফাইটারের মনে এক দুর্লভ চাহিদার জন্ম নেয়। আগে কখনো ফাইটারের মনে কোনো মেঘঘটিত বিষয় নিয়ে নাড়া পড়েনি। নিজের কাজেই আকর্ষণ তার।
হুট করেই মনে তার এক বিরল চাহিদার জন্ম নেয়, অথচ মেয়েদের ব্যাপার নিয়ে সর্বদা সে পেছনে পড়ে থাকে মানুষের। সেখানে আজ তার মনে নতুন উৎপাতের শুরু। মনে চলছে কি সে নিজেও সঠিক জানে না, কিন্তু আকর্ষণের কেন্দ্রে এক রেখা টানে ছায়া তার। নতুন কিছু যেন আবিষ্কার হতে চলেছে। উগ্র মেজাজি এক ছেলের মনে কাউকে নিয়ে নিদারুণ এক অনুভূতির জন্ম হয়। সব সময় সিরিয়াস হয়ে থাকা পানসে এক জীবনে যেন নতুনত্বের শুরু। ভালোবাসা নামক নতুন এক অনুভূতির আগমন তার জীবনে। নিজের কাছেও উত্তর ঘোলাটে এটা আসলে কেমন ধারা প্যাটার্ন, কিন্তু সে খালি এইটুকু জানে প্রথম দৃষ্টিতে মেয়েটা তার নজর কেড়েছে। তাই সে কোনো প্রকার হিসেব নিকেশ ছাড়াই ছায়ার খোঁজে মানুষ লাগিয়ে দিয়েছে। ছায়া কাজের গতিবিধি হারিয়ে ফেলে স্প্রে ফেলে আসায়। রাহুলকে ঘিরে বানানো সামনের প্ল্যান মাথায় এক দুশ্চিন্তা হয়ে দাঁড়ায়। সাহস হারিয়ে ফেলে সে, কারণ বোকামির পরিণতি ভেবেই ছায়ের ভিতরে বিপুল আতঙ্ক তৈরি হয়। এই মুহূর্তে গিয়ে স্প্রেটা খুঁজে আনাও সম্ভব নয়, কারণ গেলেই সে ধরা পড়বে। পালিয়ে আসার সময় ইতিমধ্যেই সে দেখে এসেছে পুলিশ প্রাচীন ভবনের ভেতরে হুড়মুড় করে ঢুকেছে খুনিকে খোঁজার জন্য। এখন সেখানে যাওয়া মানে নিজের জীবনকে নিজেই ধ্বংসের দিকে ঠেলে দেয়া। অনিচ্ছাতেই রাহুলকে বাঁচার সুযোগ করে দিয়ে নিজের দুশ্চিন্তায় আটকে পড়ে ছায়া। এক জায়গায় বসে ভাবতে থাকে এখন তার কী করা উচিত। যেই কেলেঙ্কারি ঘটিয়ে এসেছে সে এতে করে সঠিক সিদ্ধান্ত না নিলে বড় ধরনের ঝামেলা হতে পারে। রাগে দাঁত কিটমিট করছে ছায়ার। মিনিট কয়েক পরে মাথা শান্ত হয়। ঠান্ডা মাথায় ভাবনার জগতে ঢুকে পড়ে সে। এক পর্যায়ে নিজেকে উৎসাহিত করার প্রবণতা সক্রিয় হতে শুরু করে। মনোবলের এই অদৃশ্য সেন্টারে এত সময় যেন তালা ঝোলানো ছিল। হুট করেই এক জায়গায় আবদ্ধ থাকা তার সেই অদৃশ্য অঙ্গ জেগে উঠেছে। ফ্রিজে ঠান্ডা বরফের মতো জমে থাকা অদৃশ্য নার্ভ কাজ করতে শুরু করে দিয়েছে। আগেই বলেছিলাম ছায়া নিজেকে উৎসাহিত করার পেশায় প্রচণ্ড দক্ষ। ভীত হয়ে থাকা মনকে সে ক্রমশই আত্মবিশ্বাস দিয়ে ঠিক করে ফেলে। সঙ্গে এটাও সিদ্ধান্ত নেয় ধরা পড়ার হলে এমনিতেও সেটাকে উপেক্ষা করা সম্ভব নয়। তবে তার হাতে আপাতত সময় রয়েছে। বর্তমানে সে মুক্ত। পরবর্তীতে কিছু যদি ঘটার থাকে তাহলে তার আগেই তাকে রাহুলের হিসেব টানা দরকার। অন্তত একজন নিষ্ঠুর মানুষ দুনিয়া থেকে কমে যাবে, যার ফলস্বরূপ এতে করে কিছু মানুষ বেঁচে যাবে। শহরে রাতের অন্ধকারে এক নতুন আতঙ্কের বাতাস বইছে। ছায়ের খুনের খেলা শহর জুড়ে ছড়িয়ে পড়েছে এবং তার দীর্ঘ লক্ষ্য ক্রমবর্ধমান অপরাধী গ্যাংগুলোকে একে একে ধ্বংস করা। শহরের সবচেয়ে কুখ্যাত গ্যাংগুলির নাম সবার মুখে এবং ছায়া তাদের একে একে নির্মূল করার জন্য প্রস্তুত। ছায়ার আপাতত এখন প্রথম লক্ষ্য হলো রাহুল নামক শহরের একটি কুখ্যাত গ্যাংয়ের কিছু সদস্যরা, যাদের নাম শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। গ্যাংটি একটি পুরনো গুদামে নিজেদের সমাবেশ ডেকেছে, যেখানে তারা মাদক ব্যবসা ও অপরাধের পরিকল্পনা করছে। গুদামের ভেতর বসে আছে গ্যাংয়ের নেতা ইলিয়াস। তার চুলে এলোমেলো ভাব, কিন্তু চোখে ভয়ঙ্কর আতঙ্কের চিহ্ন। আর রাহুল তার ডান হাত বলা চলে। ইলিয়াস তার সমস্ত কাজকর্ম বাস্তবায়ন করে রাহুলের হাত দ্বারা। আমাদের কাজগুলো শুরু করতে হবে, পুলিশ আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না। ইলিয়াস গ্যাংয়ের সদস্যদের উদ্দেশ্যে বলছে, তার কণ্ঠস্বর আত্মবিশ্বাসী, কিন্তু অজানা আতঙ্ক তাদের মধ্যে ছড়িয়ে রয়েছে। ছায়া রাহুলের উদ্দেশ্যে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে সেখানে চলে যায়। টার্গেটে রাহুলের পুরো গ্যাং, তবে আপাতত প্রথম টার্গেট রাহুল। ছায়া গুদামের চারপাশে ছায়া হিসেবে উপস্থিত হয়, তবে ছায়া লক্ষ্য করে রাহুল একা নয়, পুরো গ্যাং এক জায়গায় উপস্থিত। এখন খেলায় নাম লেখাতে হলে প্রতিপক্ষ বানাতে হবে অনেকজনকে। একজনকে কেন্দ্র করে আসলেও এত বড় সুযোগ ছায়াকে লুবি বানিয়ে দেয়। তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় সব কয়টার হিসেব আজকে সে চুকাবে। তবে সে জানে তাকে যা করার দ্রুত শেষ করতে হবে। ছায়া ব্যাগ থেকে ছোট্ট একটা ড্রোন বের করে। ছায়া সব সময় পরিপূর্ণ প্রস্তুতির সঙ্গে বের হয়। ছায়া সেটাকে গুদামের চারপাশে উড়িয়ে দেয়। ড্রোনটা সঠিকভাবে গুদামের মধ্যে ঢুকে যায় এবং ভিতরে থাকা কার্যকলাপ রেকর্ড করতে শুরু করে। ছায়া ড্রোনটিকে নিয়ন্ত্রণ করে এবং সেটাকে সে গুদামের একদম মেন পয়েন্টে প্রবেশ করায়, যেখানে গ্যাংটি মূল আলাপ আলোচনা চলছে। স্পষ্টরূপে ছায়া ড্রোনের মাধ্যমে সকলের ভিডিও ধারণ করতে থাকে এবং ইলিয়াস ও তার সদস্যদের মধ্যে কথোপকথন শোনার চেষ্টা করে। ড্রোনটি গুদামের আসল কেন্দ্রে অবস্থিত।
যেখানে গ্যাংয়ের সদস্যরা বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করছে। রক্তের নদী বইবে এবং শহর আমাদের হাতে থাকবে। ইলিয়াস গর্বিতভাবে বলছে। অন্য সদস্যদের মধ্যে এক ধরনের উন্মাদনা সৃষ্টি হচ্ছে, যেন তারা সত্যি অবৈধতার রাজা। ছায়ার যেন মাথার রক্ত টকবক করতে শুরু করে। একে তো অবৈধ কাজকর্ম করে, তার উপরে সেটা নিয়ে বড়াই করছে তারা। ছায়া সিদ্ধান্ত নেয় এখন তার কাজ শুরু করার সঠিক সময়। সে গুদামের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা ও সদস্যদের সংখ্যা দেখে এবং একটা পরিকল্পনা তৈরি করে। তার কাছে আছে একটি শক্তিশালী সাউন্ড ওয়েভ ডিভাইস, যা একসাথে বেশ কয়েকজনকে অজ্ঞান করতে সক্ষম। এখন সময় এসেছে, তোদের হিসেব নিকেশের গোলমাল আমি করছি। আমার সামনে তোরা উল্টাপাল্টা কাজের প্ল্যান সাজাবি আর আমি কিছু করব না? এটা তো হতে পারে না। ছায়া তার ড্রোনটিকে একটা বিশেষ সিগন্যাল পাঠায়, যা সাউন্ড ওয়েভ ডিভাইসটিকে সক্রিয় করে। সাথে সাথে গুদামের মধ্যে থেকে একটি ধারালো শব্দের জোয়ার উঠতে শুরু করে। ইলিয়াস এবং তার গ্যাংয়ের সদস্যরা একে অপরের দিকে তাকিয়ে ভীত হয়ে যায়। এটা কি? একজন সদস্য ভয় পেয়ে চিৎকার করে বলে ওঠে। এরপরে সাউন্ড ওয়েভ তাদের সমস্ত শক্তি শুষে নেয়। গ্যাংয়ের সদস্যরা একে একে অজ্ঞান হয়ে পড়ে। ছায়া গুদামের ভেতরে প্রবেশ করে। সে জানে প্রতিটি সিদ্ধান্ত তাকে দ্রুত গতিতে নিতে হবে, কারণ লোক সংখ্যা অনেক, ঝামেলা পেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ছায়া তাদের মধ্যে প্রবেশ করে এবং একে একে গ্যাংয়ের সদস্যদের উপর আক্রমণ শুরু করে। তার হাতে রয়েছে আধুনিক একটি নকশাকৃত স্নাইপার রাইফেল। তার লক্ষ্যে থাকা গ্যাংয়ের সদস্যদের উপর একের পর এক লক্ষ্য করে এবং নিখুঁতভাবে গুলি করে। প্রথমে সে ইলিয়াসকে লক্ষ্য করে। একটি সুনির্দিষ্ট শটে ইলিয়াস খতম হয়ে যায়। ইলিয়াসের কিছু সদস্য যারা কক্ষের একটু দূরে পাহারাদারিতে ছিল, তাই তারা সাউন্ড ওয়েভ থেকে দূরে থাকায় বেঁচে গিয়েছে। তারা আক্রমণ করে ছায়ার ওপর। ছায়া দ্রুত ড্রোনকে কমান্ড পাঠায়। ড্রোন সদস্যদের উদ্দেশ্যে ছুটে আসে দ্রুত এবং নিঃশব্দে। এরপর ছায়ার দেয়া কমান্ড অনুযায়ী ইলিয়াসের সদস্যদের সামনে এসে একটা বিস্ফোরণ ঘটায়। ড্রোনটি নিজেও অকেজো হয়ে যায়। ছায়া ড্রোনটা নিজের সঙ্গে উঠিয়ে নেয়। এক এক করে গ্যাংয়ের সদস্যরা মাটিতে পড়ে যায়। শহরের অপরাধী দুনিয়ার ছায়ায় এই একক আক্রমণ বিরাট এক আতঙ্কের সৃষ্টি করে। মাত্র কয়েক মিনিটের মধ্যে ছায়া গুদামটি পূর্ণভাবে দখল করে নেয় এবং সমস্ত গ্যাংয়ের সদস্যদের হত্যা করে। এটা ছিল একটা পারফেক্ট শো। ছায়া হাসি দিয়ে মনে মনে বলে ওঠে। শহরের প্রতিটা সীমানায় ছায়ার খুনের এই খেলার আতঙ্ক ছড়িয়ে পড়ছে। গ্যাংয়ের সদস্যদের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তে শুরু করেছে এবং পুলিশ তাদের উপর নজর রাখতে শুরু করেছে। আমরা যদি দ্রুত ব্যবস্থা গ্রহণ না করি তাহলে শহর পুরোপুরি ভেঙে পড়বে। পুলিশ কমিশনার তার সহকর্মীদের নির্দেশ দিয়েছে। ছায়া জানে এখন তার জন্য সঠিক সময় চলছে। এখন শহরের অন্ধকারে সে একজন মহান চিত্রকর, যার ক্যানভাসে রক্তের নকশা আতঙ্কিত হচ্ছে। তার খুনের খেলা চলবে যতদিন না সে এই শহরকে সম্পূর্ণরূপে আতঙ্কিত করে তুলতে পারে। এখন শহরটা আমার। ছায়া হাসি দিয়ে মনে মনে ভাবে তার খুনের খেলায় শহরের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। ছায়া চায় এমন এক আতঙ্ক এই শহরের নকশায় আতঙ্কিত করতে, যা দ্বারা আগামী কয়েকটা প্রজন্ম অবৈধতার দিকে পা বাড়ানোর আগে এই আতঙ্কের কথা মনে পড়ে, যেন ভয়ে তাদের বুক কেঁপে ওঠে। ছায়া আজকের মতো শহরে নিজের নকশা বানানোর কাজ বন্ধ করে। ভেবে এসেছিল রাহুলের হিসেবের খাতা টানবে শুধু, কিন্তু সেখানে আরও অনেক শিকার পেয়ে গিয়েছে। অবশ্য সে শুরুতেই কিছুটা ধারণা রেখেছিল রাহুল একা নাও হতে পারে, সঙ্গে আরও অনেকেই থাকতে পারে। সেই ধারণাটা ছায়ার ছিল বিধায় সে সেরকমভাবে প্ল্যান করে গিয়েছে। তবে পুরো গ্যাংয়ের 80% লোককে এক জায়গায় একসাথে পেয়ে যাবে সেই ধারণা তার ছিল না। বিপুল আনন্দ ছায়ার মনে। ছায়া বাসায় যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে, কিন্তু তার আগে সে এক নজর পুরাতন ভবনের দিকে যাবে বলে ঠিক করে। ভাবনা অনুযায়ী পুরাতন ভবনের দিকে গিয়ে দেখে জায়গাটা একেবারে নিশ্চুপ, পুলিশরা কেউ নেই। শুরুতে যেমনটা ছিল পরিবেশ এখনও ঠিক একই রকম হয়ে আছে। মনে কিছুটা কৌতূহল নিয়ে পালিয়ে আসা ভবনের জানালার সামনে যায় ছায়া। মনে খোঁজ একটাই তার, সেটা হচ্ছে স্প্রে।
খোঁজ চালাতেই দেখে ভবনের বাহিরে জানালার নিকটে তার স্প্রেটা পড়ে আছে। পুলিশের নজর পড়েনি স্প্রেতে। ছায়ার চোখে মুখে যেন এক অদ্ভুত হাসি ফুটে ওঠে। বড় আকারের দুশ্চিন্তা করার কারণটা যখন খুব সহজেই মিটে যায়, তখন মানুষ যেন অদ্ভুত এক খুশির দুনিয়ায় আগমন করে। ছায়ার ঠিক একই অবস্থা। এই দুশ্চিন্তার সময় নষ্ট হয়েছে তার, অথচ তার দুশ্চিন্তা করার বস্তুর উপরে কারো নজরও পড়েনি। স্প্রেটা নিয়ে খুশি মনে জায়গাটা ত্যাগ করে ছায়া। এখন তার প্ল্যান পরের দিন নিয়ে। বাসায় এসে গোসলে প্রবেশ করে ছায়া। ওয়াশরুমের আয়নার সামনে উন্মুক্ত অবস্থায় দাঁড়িয়ে শরীরের দিকে নজর দেয়। মনে তার গভীর প্রশ্ন এসে নাড়া দেয়। আচ্ছা, আমার শরীরটা একদম মানুষের মতো, অথচ সেই আমি আমার মতো দেহের কত লোককে মেরে বেড়াচ্ছি। হয়তো একটু ভিন্ন আমার আর তাদের আকৃতি, কারণ আমি মেয়ে আর তারা ছেলে। আকৃতির একটু পরিবর্তন তো থাকবেই, কিন্তু যাই হোক, সবাই তো মানুষ। তাহলে কেন আমি মানুষ হয়ে অন্য মানুষের কবর খুঁড়ছি? ছায়া নিজের শরীরে মাথা থেকে পা পর্যন্ত ঘুরে ঘুরে দেখতে শুরু করে, কারণ সে নিশ্চিত হচ্ছে তার মধ্যে কোনো পরিবর্তন আছে কিনা। কোনো পরিবর্তন তার মাঝে সে খুঁজে পায় না। আবারও সে আয়নার মধ্যে নিজের দেহটার দিকে তাকিয়ে প্রশ্ন করে, আচ্ছা, আমি তো আমার শরীরে মানুষের থেকে ব্যতিক্রম কোনো অঙ্গ দেখতে পাচ্ছি না। তাহলে কেন আমি এসব করছি? মানুষ বাঁচার জন্যে সব কিছু করে, আর আমি মানুষ হয়ে তাদেরকে মারার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করি। আসলে আমি কি আদৌ মানুষ, নাকি মানুষের ছদ্মবেশে কোনো শয়তান? ছায়ার করা নিজের সকল অদ্ভুত সব প্রশ্নের উত্তর অটোমেটিক তার মন তাকে দিয়ে দেয়। তার মন তাকে বলে, মানুষ হয়ে যারা নিজেদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে, মানুষকে ক্ষতিগ্রস্ত করে এবং দুশ্চিন্তায় ফেলে, সে তাদের জন্য এক দুশ্চিন্তার কারণ। মানুষ হয় দুই ধরনের, এক ভালো আরেক খারাপ, আর সেই খারাপদের মধ্যেই একজন। তবে তার কাজ খারাপ মানুষকেই প্রতিহত করা। মনের সন্তুষ্টি মিলে যায় ছায়ার। প্রতিটা মানুষই কোনো না কোনো সময় নিজেকে মনের কাঠগড়ায় দাঁড় করায়, নানান প্রশ্ন রাখে নিজের উপর। ছায়াও ঠিক সেটা করছে। তবে পরিশেষে সে নিজের স্যাটিসফ্যাকশন বের করে আনে, মনের কাঠগড়ায় ওকালতি করে নিজের জিত নিশ্চিন্ত করে। গোসলে মন লাগায় সে। পরদিন রাতের শহর অন্ধকারে ডুবে গেছে, কিন্তু এর ভেতরেই একটি আলোর রোশনি রয়েছে। রাশেদ একজন প্রবীণ লোক। সে একসময় অপরাধ জগতের একটি বড় নাম ছিল। আছে নীরবে একটি সাধারণ জীবনের খোঁজে। পরিবার নিয়ে শান্তিপূর্ণ জীবনযাপন করলেও তার অতীতের ছায়া এখনও শহরের যুবকদের উপর গাঢ় ছাপ ফেলেছে। রাশেদের অধীনে যে ছেলেরা পথভ্রষ্ট হয়েছিল, তার মধ্যে এখন অনেকেই শহরের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। রাশেদের বাড়ি শহরের উপকণ্ঠে। প্রতিদিন সন্ধ্যাবেলা সে তার পরিবারের সঙ্গে খাবার খায় এবং গল্প করেন। তিনি মনে করেন তার পুরনো জীবন ভুলে গেছেন, কিন্তু শহরের যুবকদের মধ্যে এখনও তার প্রভাব আছে। অনেকেই এখনও তার নামে পরিচিত। ছায়া রাশেদের সম্পর্কে সব কিছু জানে। সে আরও জানে রাশেদের অতীত এবং তার জীবন কিভাবে শহরের যুবকদের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। এই কারণে ছায়ার মনে রাশেদের জন্য প্রতিশোধের আগুন জ্বলছে। ছায়া গোপনে রাশেদের বাড়ির দিকে এগিয়ে আসে। সে জানে রাশেদ এখন একা, আর তার পরিবারের সদস্যরা শহরের বাইরে গেছে। ছায়ার মনে এক ভয়ানক আনন্দ ভর করে। সে পরিকল্পনা করে রাশেদের কাছে পৌঁছে তার সঙ্গে কথা বলতে হবে, কিন্তু সত্যিকারের উদ্দেশ্য হচ্ছে তাকে হত্যা করা। ছায়া রাশেদের নিকট পৌঁছে যায়। এরপর সে কণ্ঠে সুর চড়িয়ে বলে, আমি তোমার পুরনো দিনের একজন পরিচিত। রাশেদ প্রথমে অবাক হয়। কে তুমি? আমি তো চিনি না তোমাকে। আমার নাম ছায়া। আমি এখানে তোমার জীবন নিয়ে কিছু কথা বলতে এসেছি। রাশেদ কিছুটা সন্দেহের সঙ্গে তাকায়। তুমি কি আমার অতীত সম্পর্কে জানো? হ্যাঁ, তুমি যাদের পথভ্রষ্ট করেছো, তারা এখন সমাজের জন্য বড় বিপদ। রাশেদ মুখ লুকিয়ে নিয়ে বলে, আমি পরিবর্তন করেছি নিজেকে। আমি আর সেই মানুষ নেই। ছায়া হেসে বলে ওঠে, তুমি যা ইচ্ছে ভাবতে পারো, কিন্তু তোমার অতীতের জন্য তোমাকে মূল্য দিতে হবে। এখন রাশেদ কিছু বুঝতে পারে। সে দ্রুত পালানোর চেষ্টা করে, কিন্তু ছায়া আগেই প্রস্তুত ছিল। একটি স্লিপারি দড়ি দিয়ে সে রাশেদকে ধরে ফেলে। দয়া করো, আমি খারাপ কিছু করিনি।
রাশেদ চিৎকার করে বলে। ছায়া হাসতে হাসতে আবারও বলে, তুমি যে ভুল করেছিলে তার জন্য তোমার সময় এখানেই শেষ। ছায়া কথাটা বলে তার কাছে থাকা ছুরি বের করে সে রাশেদের দিকে এগিয়ে যায়। রাশেদ বুঝতে পারে এবার সে আর রক্ষা পাবে না। ছায়া মুহূর্তের মধ্যেই রাশেদের গলা কেটে ফেলে। রাশেদের শরীর মাটিতে পড়ে যায়। ছায়া রাশেদের লাশের কাছে দাঁড়িয়ে সে আবার অনুভব করে এই কাজ তার জন্য এক শিল্পের মতো, কিন্তু এই শিল্পের পেছনে রক্তের লাইন রয়েছে। ছায়ার বাকিদের থেকে যেন একটু বেশি রাগ রাশেদের উপর। রাশেদের লাশকে টুকরো টুকরো করে ফেলতে শুরু করে ছায়া। সে ছুরি দিয়ে দ্রুত কাজ করে, যেন সে একটি চিত্রকর্ম তৈরি করছে। রাশেদের শরীরে যখন কয়েক টুকরোতে পরিণত হয় তখন ছায়ার মুখে এক অদ্ভুত হাসি এসে ভর করে। শহর তোমাকে ভুলবে না রাশেদ। তোমার মৃত্যুর পর তোমার ছাত্রদের অপরাধের পথ অনেকটা বন্ধ হবে। অপরদিকে শহরের পুলিশ একটি আলামত অনুসন্ধানে বেরিয়েছিল, কিন্তু তাদের কৌতূহলী ভাবনা রাশেদের বাড়ির দিকে টেনে নিয়ে আসে। তারা জানতে পারে রাশেদের অতীতের কারণে এলাকার কিছু যুবক নতুন করে অপরাধ করতে শুরু করেছে। তাই পুলিশ রাশেদের বাড়ির আশেপাশে এসে পৌঁছায়। আমাদের এখানে তদন্ত করতে হবে, রাশেদের উপর নজর রাখতে হবে। একজন পুলিশ কর্মকর্তা বলে ওঠে। ছায়া ইতিমধ্যেই কাজের অনেকটা সমাপ্তি করে সাবধান হয়ে পড়ে। সে কাজ শেষ করে চলে যাওয়ার খানিকটা আগ মুহূর্তে বুঝতে পারে পুলিশের আসার আওয়াজ খুব কাছে। সে দ্রুত রাশেদের লাশের সব টুকরো লুকিয়ে রাখে এবং বাইরে বেরিয়ে পড়ে। পুলিশ যখন বাড়ির ভেতরে প্রবেশ করে তখন ছায়া ইতিমধ্যেই সেখান থেকে পালিয়ে গেছে। তার হৃদয়ে এক অদ্ভুত আনন্দ, কারণ সে আবারও একটি হত্যা সম্পূর্ণ করেছে এবং পুলিশ তার কাছাকাছি অবধি পৌঁছতে পারেনি। ছায়া শহরের অন্ধকারে চলে যায়। এখন তার পরিকল্পনা আরও জটিল এবং ভয়ঙ্কর হয়ে উঠেছে। শহরের যুবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়বে এবং তার জন্য প্রস্তুতি নিতে হবে। শহরের এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে, যেখানে ছায়ার নৃশংসতা এবং খুনের খেলায় সবাই হতভম্ব হবে। ছায়া এসব ভেবে মনে মনে বলে ওঠে, শুধু রাশেদ নয়, আরও অনেকের মতোই আমি শহরকে রক্তাক্ত করব। তবে আমার ধরন হবে একদম ভিন্ন। এখন সেই সময় এসে গেছে। অপরদিকে রাশেদের মৃত্যুর পর শহরের নিরাপত্তা ও স্বাভাবিকতা অনেকটা ভেঙে গেছে। শহরের বাতাসে এখন আতঙ্কের শ্বাস প্রশ্বাস। গত কয়েকদিনে ঘটে যাওয়া হত্যাকাণ্ডগুলো শহরের প্রতিটি কোণায় আলোচনা সমালোচনার ঝড় তুলে দিয়েছে। মানুষজন যখন রাস্তায় বের হচ্ছে তখন তাদের মনে একটা ভয় কাজ করছে। এই খুনি কিভাবে আমাদের মধ্যে রয়েছে? সবার মুখে একই প্রশ্ন, কিন্তু কেউ জানে না সেই ভয়ঙ্কর সিরিয়াল কিলার আসলে কে। ছায়া বসে আছে টিভির সামনে, হাতে রয়েছে একটি চায়ের কাপ আর তার চোখে এক ধরনের বিদ্রুপ। টিভিতে চলতে থাকা সংবাদ প্রতিবেদনের দিকে সে গভীরভাবে তাকিয়ে আছে। শহরের মধ্যে সিরিয়াল কিলারের উপস্থিতি। শিরোনামটি ছায়ার কাছে এক অদ্ভুত আনন্দের কারণ হয়ে দাঁড়িয়েছে। সে জানে এই সাইকো কিলারের নাম সে নিজেই। কেবল চেহারা বদলে নিজেকে অন্যরকম সাজিয়ে সে শহরের আবহে মিশে গেছে। কেমন করে তারা আমাকে খুঁজে বের করবে? সে নিজের মধ্যে গুনগুন করে। টিভিতে পুলিশ সদস্যদের এক মুখ মাত্র বলছেন, আমরা সিরিয়াল কিলারকে ধরার জন্য সর্বাত্মক চেষ্টা করছি। শহরের জনগণের সহযোগিতা প্রয়োজন। এই শব্দগুলো ছায়ার কানে মিষ্টি সুরে বাজে। পুলিশের প্রচেষ্টা ছায়ার কাছে কেবল হাসির ব্যাপার। তোমরা যতই চেষ্টা করো, আমি ছায়াকে তো ধরা দূরের কথা, আমার ছায়া কিংবা পথচিহ্নও তোমরা খুঁজে বের করতে পারবে না। আমি এত কাঁচা খিলাড়ি নই। সংবাদ চ্যানেলগুলোতে সিরিয়াল কিলারের হত্যাকাণ্ডের বিভিন্ন দিক নিয়ে আলোচনা চলছে। রিপোর্টাররা অপরাধের জায়গা থেকে প্রাপ্ত তথ্য প্রকাশ করছে। শহরের মাটিতে আতঙ্কের হাওয়া বয়ে যাচ্ছে। এক সাংবাদিক বলছে, সে হত্যাকাণ্ডগুলোকে ঘটেছে তার একটি নিখুঁত পরিকল্পনার ফল। শহরে বিভিন্ন স্থানে এই হত্যাগুলো ঘটেছে, কিন্তু সাইকো কিলারটি আমাদের সামনেই আসবে কিনা তা এখনও নিশ্চিত নয়। ছায়া চায়ের কাপটিতে চুমুক দেয় এবং মনে মনে ভাবে, তোমরা জানো না আমি কেমন পরিকল্পনা করেছি। যখনই টিভিতে খবরের মাঝে হত্যার বিস্তারিত তুলে ধরা হয়, ছায়া যেন ওই সময়ে ত্রাণকর্তা। শহরের প্রত্যেকটা মানুষ ভয়াবহ আতঙ্কে ভুগছে।
কিন্তু ছায়া তার অদৃশ্য খেলায় খুশি। শহরের যে অংশে সিরিয়াল কিলার প্রভাব ফেলেছে সে এলাকায় আজ রাতেই অভিযান চালানো হবে পুলিশের পক্ষ থেকে ঘোষণা করা হয়। তবে ছায়া জানিয়ে সে নিরাপদ নগরীদের মধ্যে একজন। সে বিছানায় হেলান দিয়ে বসে তার পরিকল্পনা নিয়ে ভাবছে। শুধু হত্যাকাণ্ড নয়, আতঙ্কের একটি সংস্কৃতি তৈরির পরিকল্পনা, যেখান থেকে কেউ শান্তি পাবে না। ছায়ার পরিকল্পনা আরও গভীর হতে থাকে। আগামীকাল রাতে সে আরও বড় কিছু করবে, এটা সে নিজের মনে গুনগুন করতে থাকে। পুলিশ যাদের দিকে নজর দিচ্ছে না তাদের ছায়ায় সে ঢুকে যাবে। আমি আরও মানুষদের মৃত্যুর দিকে নিয়ে যাব। একটু অপেক্ষায় থাকো সকলে। ছায়া খবরের স্ক্রিনের দিকে তাকাচ্ছে, তখনই তার মনের মধ্যে হাজারো চিত্র ভেসে ওঠে। শহরের অলিগলিতে আতঙ্কিত মানুষদের চেহারা, তাদের মুখে আতঙ্কের ছাপ। সুতরাং তারা ছায়াকে একবারও ভাবতে পারছে না। খুনি হয়েও যে এইভাবে বাঁচতে পারে তা তাদের কল্পনার বাইরে। এর মাঝে হঠাৎ করে টিভিতে একটি ফুটেজ আসে। সেখানে পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে, যেখানে সাইকো কিলারের আক্রমণ ঘটেছিল। এখন পর্যন্ত আমাদের হাতে কোনো তথ্য নেই। পুলিশ কর্মকর্তাদের মুখে বিরক্তির ছাপ। ছায়া সেই সব দেখে আবারও হাসতে থাকে আর মনে মনে বলে ওঠে, সবে কেবল মাত্র শুরু করেছি। পরবর্তীতে আমি যে তাণ্ডব ঘটাবো সেটা দেখে তোমরা নিজেরাও আতঙ্কের মাঝে ডুবে যাবে। শহরের বাতাসে এখন আতঙ্কের শ্বাস প্রশ্বাস। গত কয়েকদিনে ঘটে যাওয়া হত্যাকাণ্ডগুলো শহরের প্রতিটি কোণায় আলোচনায় সমালোচনায় ঝড় তুলে দিয়েছে। মানুষজন যখন রাস্তায় বের হচ্ছে তাদের মনে মনে একটা ভয় কাজ করছে। এই খুনি কিভাবে আমাদের মধ্যে রয়েছে? তাদের মুখে একই প্রশ্ন, কিন্তু কেউ জানে না এই ভয়ঙ্কর সাইকো কিলার আসলে কে। সন্ধ্যার গাঢ় অন্ধকারে শহরের চিত্র পাল্টাতে শুরু করে। মদের দোকানে, রাতের ক্লাবে কিংবা রাস্তার মোড়ে সর্বত্র সাইকো কিলারের গল্প। কৌতূহলী মানুষজন আলোচনা করছে কেমন করে এই খুঁড়ি আমাদের মধ্যে রয়েছে। তারা অন্ধকারে চলতে থাকা অপরাধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে শুরু করেছে। কিন্তু ছায়ার মুখোশের নিচে লুকিয়ে থাকা হাসি দিন দিন উজ্জ্বল হয়ে উঠছে। টিভির রিপোর্টার এক মুখস্থ বক্তব্য দিতে গিয়ে বলে, শহরে প্রতিটি নাগরিককে সজাগ করতে বলা হয়েছে, দয়া করে সন্ধ্যার পর বাইরে বের না হন। ছায়া তখন অনুভব করে তার কাজ সফল হচ্ছে। শহরে মানুষ নিরাপত্তাহীন ভুগছে এবং সে তাদের জন্য আতঙ্কের এক উদ্ভূতি। ছায়ার মনে আনন্দের হাওয়া বইতে থাকে। ছায়া নিজে নিজে বলে ওঠে, এখন একদম ঠিক সময় এসেছে আরও কিছু পরিকল্পনা করার। শহরের এই অস্থিরতা আমি আরও বাড়িয়ে দেব। ছায়ার মনে অদ্ভুত আনন্দ। আপাতত সাময়িক একটা সময়ের জন্য তার কার্যক্রম বন্ধ করে আনন্দ উপভোগ করায় ব্যস্ত সে। ছায়ার হিসেবে এই সময়ে সে যা করেছে তা কেবল শুরুর দিকের একটা অংশ। ছায়া মনে মনে একটা হাসি দিয়ে ভাবে, একবার শুধু ভাবো, আমি তোমাদের সবার চোখের সামনে থেকেও কতটা দূরে। তোমরা কিভাবে আমায় খুঁজে বের করবে? সংবাদ প্রতিবেদনে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে তা দেখে ছায়ার হাসি ক্রমশই আরও বেড়েই যাচ্ছে। ছায়া হাসতে হাসতে আবারও বলতে থাকে, এখন শহরের বিপুল আতঙ্ক, আর আমি এখানে চা খাচ্ছি। আমার আরও নতুন নতুন পরিকল্পনা করা প্রয়োজন। শহরকে আতঙ্কিত করার জন্য আরও কিছু ভয়ঙ্কর কাজ করতে হবে আমার। কিন্তু শর্ত হলো আরও সুন্দর পরিকল্পনা সাজাতে হবে আমাকে। ছায়া আরও এক কাপ চা খেতে খেতে বলে, সবার মনে থাকবে, এই শহরের সিরিয়াল কিলার এখনও মুক্ত, আর আমি তাদের খুঁজে নিই। সকলেই আমার খোঁজে মরিয়া। আমি তো এটাই চেয়েছিলাম, যে শহরকে এমন এক আতঙ্ক ধরুক যেটাতে করে শহরের সমস্ত মানুষ ঠান্ডা হয়ে যাবে। কেবল আমার কাজের শুরুতেই এই দৃশ্য, বাকি সময় তো পড়েই রয়েছে। শহরকে জমিয়ে একদম বরফের টুকরো বানিয়ে দিব আমি। যেই উল্টাপাল্টা কিছুই চিন্তা করবে তার মাথাতেই আগে এটা আসবে, সাইকো কিলার তার দফা রফা করবে। ছায়ার সামনে টিভি চলছে। এখনও স্ক্রিনে পুলিশের প্রচেষ্টা চলতে থাকে, কিন্তু সে জানে এসবের মধ্যে সে কোথাও নেই। সে কেবলমাত্র একটি রহস্যের অংশ। সন্ধ্যা বাড়তেই রাতের অন্ধকার আসতে থাকে। ছায়া টিভির সামনে থেকে উঠে পড়ল। তার মধ্যে নতুন কিছু করার আগ্রহ। শহরের অলিগলিতে এখন ঘুরতে থাকা কাহিনী তাকে আরও উৎসাহী করে তোলে। তার আবার নতুন কিছু করতে হবে, আতঙ্ক তৈরি করতে হবে সকলের মনে।
আর সেই ভয়াবহ আতঙ্ক শহরের মানুষের মন থেকে দূর হতে যেন দীর্ঘ সময় লাগে। ছায়া আত্মবিশ্বাসী, সে যেই খেলায় মেতে উঠেছে তা কখনো শেষ হবে না। সুতরাং মানুষকে সে আতঙ্কের চরম সীমায় পৌঁছে দিতে বেশি একটা ঝামেলা পোহাতে হবে না। পুলিশের ভয়াবহ অভিযান বিদ্যমান, কিলারকে খুঁজে বের করতে পুলিশ একেবারে মরিয়া। তবে ছায়া জানে পুলিশ যতই চেষ্টা করুক তারা তাকে ধরতে পারবে না, কারণ সে আড়াল থেকে সবকিছু নোটিশ করছে। রাত গড়াতে থাকে এবং শহরের আতঙ্ক বাড়তে থাকে। ছায়া এখন এই শহরের মধ্যে আতঙ্কের একজন অসাধারণ স্রষ্টা। রাতের অন্ধকার শহরে পুরোপুরি চেপে বসেছে। ছায়ার পরিকল্পনা আরও কিছু হত্যা করা, আরও কিছু আতঙ্কের তৈরি করা। রাত গভীর হতেই শহরের বাতাসে যেন আতঙ্কের ছোঁয়া মিশে যায়। প্রতিদিন কেমন যেন ছায়া বের হলেই এক ধরনের বাতাস বইতে শুরু করে। কেমন যেন কাকতালীয়ভাবে ব্যাপারটা মিলে যায়। মনে হয় যেন বাতাস তার সঙ্গী, ঘূর্ণিঝড়ের প্রথম লক্ষণ। যেমন বাতাস তেমনইভাবে ছায়া কাউকে টার্গেট নিয়ে বের হলেই যেন বাতাস একটা ভয়াবহ লক্ষণ প্রকাশ করে। মনে হয় যেন গভীর মিল তাদের দুজনের মধ্যে। বাতাস নিজেও যেন চায় খারাপদের সাথে হওয়া নৃশংসতার সমস্ত প্রভাব সে নিজের সঙ্গে শহরের ভিতর থেকে অগোচরে নিয়ে চলে যেতে, যাতে করে ছায়ার কিছু না হয়। ছায়া প্রস্তুত হয়ে বাহিরে বের হয়। আজ তার লক্ষ্য নতুন এক হত্যাকাণ্ড, কিন্তু শহরের প্রতিটি কোণে পুলিশ টহল দিচ্ছে। ছায়া লক্ষ্য করে খুনের জন্য নিরাপদ জায়গা খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে। তাই সে পরিকল্পনা করে আজকের জন্য খুনের পরিকল্পনা বাতিল করবে, কারণ যে কোনো মুহূর্তে এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে পড়তে পারে। এটা তার অভিজ্ঞতা, কিন্তু নতুন কিছু করার চাহিদাও তার ভেতরে নাড়া দিচ্ছে। সাময়িক একটা বিবেচনা রাখে সে নিজের মনে। এরপর রাস্তায় বের হয়ে সে একটি অন্ধকার অ্যালেতে ঢুকে পড়ে আর শহরের একটা অবস্থানে চলে যায়। কিন্তু সেখানে পুলিশ টহল দেখে ছায়া হতাশ হয়। আজকের দিনটা তার খারাপ যাচ্ছে। তারা আর কতক্ষণ নজরদারি করবে ছায়া জানে না। ছায়া সফলতার আশা হারাতে হারাতে চিন্তা করতে থাকে। তবে হঠাৎ করে তার চোখে পড়ে এক নির্জন জায়গা। সেখানে একটি অ্যাবান্ডেন্ড গ্যারেজ রয়েছে। হঠাৎ সেখানে এক তরুণকে ঢুকতে দেখে সে থমকে যায়। ছেলেটি গ্যারেজের ভেতরে বসে ঢুকে পড়ে হাতে একটি ছোট্ট অস্ত্র নিয়ে। সে যেন অপরাধের জন্য প্রস্তুতি গ্রহণ করছে। ছায়ার মুখে হাসি ফুটে ওঠে, কারণ শহরের এমন কঠোর পরিস্থিতিতেও তার শিকার মিলেছে। সে কারণে সুন্দর একটা সুযোগ, কিন্তু তার সাবধান হতে হবে। ছেলেটার নাম নাইম। সে শহরের একটা ছোট্ট গ্যাংয়ের সদস্য এবং স্থানীয় যুবকদের মধ্যে খারাপ কাজের জন্য পরিচিত। ছায়ার মধ্যে খুনের নেশা জেগে ওঠে। ছায়া মনে মনে ভাবে ছেলেটা তার খেলার জন্য উপযুক্ত সঙ্গী। গ্যারেজের ভেতরে নাইম কার সাথে যেন কথা বলছে, কিন্তু ছায়ার পক্ষে তার কথাগুলো বোঝা সম্ভব হয়নি। সে একটু বেশি সাবধানী হয়ে গ্যারেজের চারপাশে ঘোরে। ছায়া মনে মনে পরিকল্পনা করে একেবারে অজানা হয়ে ছেলেটিকে শেষ করতে হবে। ছায়ার শরীর খানিকটা দুর্বল, কিন্তু ছায়ার মনের ভেতর এক উৎসাহ কাজ করছে। পুলিশ টহল দিচ্ছে, কিন্তু এখন এখানে একজনও নেই। পুলিশের তোড়জোড় না থাকায় সে সহজে কাজটা সম্পূর্ণ করতে পারবে। নাইম একটু পর গ্যারেজ থেকে বের হয়। ছায়া অন্ধকারের মধ্যে দ্রুত নাইমকে লক্ষ্য করতে থাকে। নাইম তখনও কিছু বুঝে উঠতে পারছে না। তার হাতে অস্ত্র, কিন্তু সে একদম অজ্ঞাত। অপরদিকে সুযোগ বুঝে ছায়া তার কাছেই চলে আসে। নাইম, তুমি এই দুনিয়ায় খারাপ কিছুর জন্য উপস্থিত। নাইমের চোখে আতঙ্ক স্পষ্ট। কে তুমি? সে প্রশ্ন করে, কিন্তু ছায়ার মুখের হাসি তাকে ভয়াবহভাবে আতঙ্কিত করে তোলে। আমি তোমার শেষের শুরু। ছায়া নাইমের দিকে এগিয়ে যায়। নাইম নিজের অস্ত্র তাক করে, কিন্তু ছায়া তাকে কিছু করার আগেই ধাক্কা দিয়ে ফেলে দেয়। ছায়ার প্রস্তুতি সম্পূর্ণরূপে, আর নাইমের কোনো প্রস্তুতি নেই ছায়াকে নিয়ে, যে কারণে তার কাছে হাতিয়ার থাকা সত্ত্বেও সে হেরে যায়। নাইম চিৎকার করতে চায়, কিন্তু সে জানে এর ফলে কিছুই হবে না। মুহূর্তের মধ্যে ছায়া তার কাছে থাকা অস্ত্রটি বের করে এবং নাইমের দিকে নিশানা করে। এটা তোমার জন্য, এই শেষ মুহূর্তগুলো মনে রেখো। নাইম এখনও পেছন দিকে সরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ছায়ার আগ্রাসী গতি তাকে আর পালাতে দেয় না। নাইম শেষ পর্যন্ত বিপর্যস্ত হয়ে পড়ে। কৃপা আমায় মেরে ফেলো না। কিন্তু তার গলার আওয়াজটি কেউ শোনার মতো অবস্থায় নেই। ছায়া হেসে ফেলে। মরে গেলে তোমার কি হবে নাইম? আমার মতে মানুষ তোমার মতো পাষাণের হাত থেকে বেঁচে যাবে। কথাগুলো বলেই সে নাইমের দিকে লক্ষ্য রেখে গুলি করে। একটা তীব্র শব্দ, আর সেই সঙ্গে নাইমের সমাপ্তি। ছায়া আনন্দে উল্লাসিত হয়ে পড়ে।
দেখো, তোমার জীবন শেষ হয়ে গেল, কিন্তু এটা আমার জন্য নতুন কিছু। নাইম যখন নিচে পড়ে, ছায়া সঙ্গে সঙ্গে তার লাশের দিকে তাকায় আর বলে, এখন তোমাকে টুকরো টুকরো করে ফেলবো, কিন্তু এটা করতে হবে সাবধানে। সে আশেপাশে কোনো সন্দেহজনক কিছু আছে কিনা দেখে। যেহেতু রাত গভীর এবং পুলিশ সেখানে নেই, তাই সে নিজের কাজ শুরু করে। ছায়া একটি ছুরি বের করে, এরপর নাইমের লাশটিকে কাটা শুরু করে। সে নাইমকে টুকরো টুকরো করছে আর হাসছে, মনে যেন কোনো প্রকার অনুশোচনা নেই তার। উল্টো আরও বলে ওঠে, এটা কেমন অদ্ভুত শান্তি। নাইমের লাশ টুকরো টুকরো করে সেসব দেখে ছায়া আতঙ্কের বদলে উল্টো আরও পিচাসের মতন গভীরভাবে মুগ্ধ হয়। কোথাও কোনো শব্দ নেই, পুলিশের দৃষ্টি থেকে ছায়া মুক্ত। হঠাৎ সে পেছনে কিছু অদ্ভুত আওয়াজ শোনে, তবুও ছায়া বিশ্বাস করে এটা কিছুই না, হয়তো স্বাভাবিক কোনো শব্দ। নাইমকে শেষ করে ছায়া নাইমের শরীরের টুকরোগুলো গ্যারেজের ভেতর নিয়ে গিয়ে ছড়িয়ে দেয় আর শেষবারের মতো নাইমকে উদ্দেশ্য করে বলে ওঠে, এখন কেবল তোমার টুকরোগুলোই পড়ে থাকবে, কেউ বুঝতেই পারবে না আমি এখানে এসেছিলাম। এরপর ছায়া নিজের দিকে তাকায় এবং হাসতে হাসতে নিরাপদ অবস্থায় গ্যারেজ থেকে বের হয়ে আসে। সে কোনো চিন্তা ছাড়াই তার বাড়ির দিকে হাঁটে। এই শহরে আমি তৈরি করেছি আতঙ্ক, আমার খুনের নেশা আর কোনোভাবেই থামবে না। অন্ধকার রাতের মাঝে ছায়ার মুখে উজ্জ্বল হাসি বিদ্যমান, কারণ সে জানে সে শহরের জন্য আতঙ্কের উন্মাদনা। তাকে ধরা এত সহজ নয়। ছায়া মহা খুশি, কিন্তু ছায়া জানেই না তার অগোচরে আড়াল থেকে একজন নাইমকে মারার নৃশংস দৃশ্যপটের সাক্ষী হয়েছে, যে কিনা সামনে গিয়ে তার জন্য অনেক বড় ধরনের বিপদ খাড়া করতে পারে। নাইমের লাশের আকৃতি পরিবর্তন কালেও ছায়া সতর্ক বার্তা পেয়েছিল শব্দের মাধ্যমে। মূলত পেছন থেকে যেই শব্দটা শুনতে পেয়েছিল ছায়া, সেই শব্দটা অগোচরে লুকিয়ে থেকে ছায়ার উপরে নজর রাখা ব্যক্তিটা করেছিল, কিন্তু ছায়া সেই দিকে লক্ষ্যই করেনি। সে নিজের আমেজ দিয়ে মরিয়া। এটার খেসারত কি হতে পারে সেই সম্পর্কে ছায়ার ধারণাই নেই। তার চিন্তা খালি একের পর এক মানুষকে হজম করা। শহরের পরিবেশ ক্রমশই উদ্বেগজনক হয়ে উঠেছে। ছায়ার অসংখ্য হত্যাকাণ্ডের পর পুরো শহরে আরও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সংবাদপত্রে বড় বড় শিরোনাম, কে এই কিলার, এবং টেলিভিশনের পর্দায় প্রতিনিয়ত সিরিয়াল কিলারের খবর শোনা যাচ্ছে। মানুষজন আতঙ্কে আছে এবং শহরের পুলিশ প্রশাসন একেবারে উদ্দীপ্ত হয়ে উঠেছে। সারা শহরে নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে, পুলিশের টহল দিচ্ছে এবং বিভিন্ন স্থানে নিরাপত্তা ক্যাম্প বসানো হয়েছে। তবে এসব কিছুর মাঝেও ছায়া জানে ময়দানে তার কিভাবে করে খেলতে হয়। এত সুরক্ষার পরও আবার কিভাবে খুন হয়? শহরের লোকজনের মধ্যে এই আলোচনা বিদ্যমান। তারা পরস্পরের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করছে এবং আতঙ্কগ্রস্ত মানুষজন রাতে একা হাঁটতেও ভয় পাচ্ছে। ছোট থেকে বড় কেউ ঘর থেকে বের হচ্ছে না। শহরের পরিবেশ ক্রমশই ভয়ানক হয়ে উঠছে। তবে ছায়া মানুষের এসব কার্যকলাপ দেখে হাসে আর মনে মনে বলে, কিছুদিন আমাকে খুনের কাজগুলো বন্ধ রাখতে হবে, প্রশাসন ভাববে আমি পালিয়ে গেছি। ছায়া এই সিদ্ধান্তে মন স্থির করে আর আগামী কয়েকদিন নিজের পছন্দের খাবার রান্না করে নিজেকে খুশি করার চেষ্টা করে। প্রতিদিন রান্নায় থাকে নতুন কিছু, কিন্তু খুনের স্বাদ মিস করে। মাঝে মাঝে স্মৃতিকাতর হয়ে পড়ে সেই সব মুহূর্তের কথা মনে করে, যখন সে স্বচ্ছন্দে কাজ করত। ছায়া খাবারের সামনে বসে মনে মনে বলে, যখন প্রশাসন নীরবতা দেখে খুশি হবে আর মনে করবে সব কিছু শান্ত হয়ে গেছে, তখনই আমার নতুন পরিকল্পনা কার্যকর করা শুরু করব। শুধু সময়ের অপেক্ষা মাত্র। কয়েক সপ্তাহ কেটে যায়। পুলিশ বোকার মতন খুশি মনে ভাবে, শহরে আর কোনো খুন হচ্ছে না, তার মানে নিশ্চয়ই সিরিয়াল কিলার শহরের নিরাপত্তা দেখে পালিয়ে গেছে। কিছুদিন পর ছায়া শহরের একটি ভিড়ের মধ্যে যায়। সেখানে তার নজরে পড়ে এক যুবক রানার উপরে। রানা ফাইটারের গ্যাংয়ের সদস্য।
শহরের অপরাধ জগতের পরিচিত মুখ। সে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত, কিন্তু একাকী কাজ করার জন্য সময় বের করা তার পক্ষে সহজ। ছায়া মনে ঠিক করে সে হবে তার পরবর্তী শিকার। রানা সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করতে শুরু করে। রানা দিনের একটি নির্দিষ্ট সময়ের বন্ধুদের সঙ্গে দেখা করতে বের হয়। ছায়া স্থানগুলো শনাক্ত করে যেখানে রানা প্রায়ই বন্ধুদের সঙ্গে বসে আড্ডাবাজি করে। ছায়া মনে মনে ভাবে, একবার শুধু সঠিক সময়ে তাকে একা পাই, তখন তার অবস্থা 12টা বাজিয়ে ছাড়বো আমি। আর কিছুটা সময় তোর জীবনে আছে, উপভোগ করে নে, পরে তোকে শেষ হয়ে যেতে হবে। আপাতত তোর মুক্ত সময় চলছে, আর আমি সেই সুযোগে তোর জন্য উপরের ভিসার ব্যবস্থা করি। ছায়া লুকিয়ে থেকে প্রায় রানা এবং তার বন্ধুদের গতিবিধির উপর নজর রাখতে থাকে। আরও কয়েকদিন কেটে যায়। পুলিশ তখন আরও নিশ্চিন্ত হয়ে যায় কিলার পালিয়েছে। ছায়া এসব শুনে হাসতে হাসতে বলে ওঠে, তারা জানে না আমি এখনো তাদের মাঝে আছি। আমি শুধু আমার পরিকল্পনা বাস্তবায়নের জন্য সঠিক সময়ের অপেক্ষা করছি। একদিন রানা তার বন্ধুদের সঙ্গে এক জায়গায় বসে চা খাচ্ছে। ছায়া সুযোগকে কাজে লাগাতে প্রস্তুত হয়ে যায়। সে তার পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করে। রানার একা হওয়ার অপেক্ষা করছে সে। একটা সময় পর রানা একা হতেই ছায়া দ্রুত এগিয়ে যায় রানার নিকট। অদ্ভুত ভঙ্গিমায় আকৃষ্ট করে ছায়া রানাকে কাবু করে। ছায়া দেখতে যথেষ্ট সুন্দরী। ছায়ার সৌন্দর্যতায় মুগ্ধ হয়ে বহু ভালো ভালো মানুষেরও মন ঘুরে যেতে সময় লাগবে না। রানাও সেরকমভাবে ছায়ার সৌন্দর্যতার উপর আটকে যায়। ছায়া এটার ফায়দা নিয়ে রানাকে একটা নির্জন স্থানে ডেকে নিয়ে যায়। সেখানে দুজন ছাড়া আর কেউ নেই। ছায়া রানার সঙ্গে মজা করার সুযোগটা মিস করে না। তোমার জীবন অনেকটা অদ্ভুত, তাই না? এমন একটা কথার মাধ্যমে ছায়া শুরু করে। রানা সাড়া দেয়, কিন্তু তার চোখে কিছুটা অদ্ভুত চিন্তা। কি হয়েছে, তুমি এত চিন্তিত কেন? তেমন কিছু নয়, আসলে একটা কাজের চিন্তা করছিলাম। ছায়ার হাতে সুবর্ণ সুযোগ। সঠিক সময় চলে এসেছে কাজটা শেষ করার। কিন্তু ছায়ার ভিতরে মনোভাব জাগে কিছুটা মজা করায় রানার সঙ্গে। ছায়ার নিজের মনোভাবকে আটকে রাখতে পারে না, তাই সে মনোভাবকে মেটাতে ব্যস্ত হয়। আচ্ছা, আমার শরীরে তোমার আকর্ষণের কেন্দ্রবিন্দু কোনটা? আর কোন অঙ্গটাকে তুমি স্পর্শ করে নিজের মনকে শান্তি দিতে চাও? তোমরা আগাগোড়া চেহারা থেকে শুরু করে সবটুকুই তো সুন্দর। আলাদা করে আর কোনো বর্ণনা নেই আমার কাছে। তুমি সুন্দরী, রূপবতী। আমার মন চাইছে তোমাকে গিলে খেয়ে নিতে, তোমার শরীরে প্রতিটি অঙ্গ নিজের হাতে ছোঁয়া দিতে, প্রতিটি অঙ্গ স্পর্শ করে নিজের শারীরিক উত্তেজনা কমাতে। আচ্ছা, আমি যদি তোমার উত্তেজনা আর আকর্ষণের মাত্রা আরও এক ধাপ বাড়িয়ে দিই, তাহলে কেমন হবে বলো তো? কীভাবে আকর্ষণ করে আর উত্তেজনা বাড়াবে সেটা তো আগে বলো। আমি যদি বলি আমি ভার্জিন, আগে কখনো কারোর সঙ্গে ফিজিক্যাল মেলামেশা আমি করিনি, তাহলে তোমার কেমন অনুভূতি হবে? উত্তেজনা শহরের সোজা ঢেউয়ের জায়গায় ঘূর্ণিঝড় উঠে যাবে, কারণ সবাই চায় ভার্জিন মেয়ে। ভার্জিন মেয়ে পুরুষদের একটি বিরল চাহিদা। তোমার রূপ দেখে ইতিমধ্যে আমার ভিতরে অদ্ভুত নেশা চলাচল করছে। আচ্ছা সত্যি করে বলো তো, তুমি কি ভার্জিন? উফ, শুনলাম এটা আমি। এত সুখের রাত আমার আর তর্স হয়েছে না। আমি তোমার সঙ্গে নিজের শারীরিক মিলন ঘটাতে চাই, আর এক সেকেন্ডও দেরি করতে চাই না। ঠিক আছে, শুরু করো। রানা উত্তেজনার চরম সীমায় পৌঁছায়। ডান বাম না ভেবে সে চাহিদা মেটাতে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিয়ে ফেলে। ছায়াও মনে মনে ঝোঁক নিয়ে আসে। রানা উত্তেজনা ভরা মন নিয়ে ছায়ার ঘনিষ্ঠ হয়, কিন্তু ছায়ার শৈলী স্পর্শ পড়ার আগেই মুহূর্তেই ছায়া রানাকে থামিয়ে বলে ওঠে, আমি চাই তুমি শান্ত হয়ে যাও। কোনো কিছুতেই এত উত্তেজনা ভালো না। তদ্রূপ তোমার উত্তেজনাই তোমার কাল হয়েছে। কথাগুলো বলেই ছায়া একটা ছুরি রানার পেটে ঢুকিয়ে দেয়। রানা চিৎকার করে ওঠে, কিন্তু ছায়া সেই চিৎকারকে গলা টিপে রাখে। বেচারার চিৎকার কেউ শুনতে পায় না। ছায়া তার মুখ চেপে ধরায়। রানা নিচে পড়ে যায়। ছায়ার মুখে হাসি ছড়িয়ে পড়ে। রানা যখন মাটিতে পড়ে থাকে তখন ছায়া দ্রুত বাকি কাজ শেষ করে, কারণ তাকে এখন দ্রুত পালাতে হবে। হত্যার পর ছায়া একটা মুহূর্তের জন্য দাঁড়ায় না, কারণ এখন পাকনামি করলে সেটার খেসারত অনেক বড় আকারে দিতে হবে। শহরের নিরাপত্তা কমলেও অনেকখানি এখনও আছে।
যে কোনো সময় ধরা পড়ে যাওয়া কোনো বড় বিষয় হবে না। তাই সে পালিয়ে নিরাপদ স্থানে চলে যায় আর মনে মনে ভাবে সে এখন নিরাপদ। কিন্তু বাড়িতে ফিরে সে টিভিতে একটি খবর দেখে। সেখানে বলা হচ্ছে যে রানার মৃত্যুর কারণে শহরে বড়সড় এক তোলপাড় ওঠে, কারণ কিলার এবার ফাইটারের লোককে মেরেছে। ফাইটারের আসল নাম আকাশ হলেও তাকে সবাই ফাইটার নামেই চেনে। টিভিতে ফাইটার বলেই তাকে সম্বোধন করা হচ্ছে। ছায়া কিছুটা ঘাবড়ায়, কারণ ফাইটার সম্পর্কে সে বেশ ভালোভাবেই অবগত। এবার একটু বেশিই করে ফেলেছে সে। এই কাজ তার আরও বহু পরে করা দরকার ছিল। অন্তত ফাইটারের লোককে মারার মতন কাজ তার এখন করা উচিত হয়নি, কারণ নয়তো বাকি কাজে বাধা পড়বে। এটা খুবই বিপজ্জনক হয়েছে। ছায়া আগে ফাইটারের নাম শুনেছে, অন্তত এখনও সে এত বড় কিছু করার জন্য প্রস্তুত নয়। ছায়া তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় তাকে দ্রুত এই শহর ত্যাগ করতে হবে, কারণ ফাইটারের হাতে পড়লে তার বাঁচার কোনো সম্ভাবনা থাকবে না। তবে তার চিন্তার গভীরে প্রবাহিত হয়। আমি কি পালাতে পারবো? সন্ধ্যার সময় যখন শহর সজীব হয়ে ওঠে, তখন ছায়া একটি পরিকল্পনা তৈরি করে। সে দেখতে চায় ফাইটার কিভাবে তার লোকদের নিয়ে কাজ করে। এটা বুঝতে পারলে সে আগেই প্রস্তুতি নিতে পারবে। শহরের পেছনের দিকে ফাইটার নিজস্ব গ্যাং নিয়ে উপস্থিত হয়। ছায়া জানে সে রানার মৃত্যু শহরে ভিন্ন ধরনের পরিস্থিতির সৃষ্টি করে ফেলেছে। ফাইটার কঠোরভাবে সিদ্ধান্ত নেয়, আমি তোকে খুঁজে বের করবই। কিলার, তুই কোথাও পালাতে পারবি না। আমার লোকের উপরে হাত দেওয়ার ফল কতটা ভয়ানক সেটা তোকে জানতে হবে। আগেও আমার দলের একটা ছেলেকে মেরেছিস তুই। তোর হিসেবের খাতা দিন দিন অনেক লম্বা হচ্ছে। এবার সেই খাতা টান দিয়ে একেবারে ছিঁড়ে ফেলবো আমি। ছায়া সিদ্ধান্ত নেয় শহরের বাইরে সে কোথাও গিয়ে লুকিয়ে পড়বে। এই শহরে থাকা তার জন্য বিরাট ঝুঁকির ব্যাপার, কারণ যত যাই হোক ফাইটার কাঁচা খেলোয়াড় নয়। তবে সে নিজের উপরে আত্মবিশ্বাসী। সে নিজে নিজে বলে ওঠে, তোমরা আমাকে খুঁজে পাবে না। আমি গোপনীয়তা বজায় রাখতে পারি। এতটাও সহজ নয় আমাকে ধরা। যেখানে প্রশাসন আমাকে এখনো ধরতে পারেনি, সেখানে ফাইটারের হাতে এত সহজে ধরা পড়ার মতো মেয়ে আমি নই। তবে সে আমার জানা মতে অনেকটাই চালাক মানুষ। যদি ফাইটার আমাকে না খুঁজে পায় তবে আমি নিরাপদ, কিন্তু ফাইটার আমাকে খুঁজে পেলে সেখানেই আমার শেষ হবে। ছায়া সিদ্ধান্ত নেয় কিছুদিন শহরের বাহিরে সময় কাটাবে। সঠিক সময় আসলে তখন সে আবার ফিরে আসবে বলে নিজেকে প্রতিশ্রুতি দেয়। কারণ রানা হত্যার পর যত দ্রুত সম্ভব শহর ছেড়ে পালানোই এখন তার জন্য সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত। এই শহরের প্রতিটি অলিগলি যেন তার জন্য ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। যে কোনো মুহূর্তে পুলিশ কিংবা অপরাধ জগতের কেউ তাকে ধরে ফেলতে পারে। রাতের অন্ধকারে ছোট্ট ব্যাগ কাঁধে নিয়ে সে বেরিয়ে পড়ে। গলির ভেতর দিয়ে নিঃশব্দে হাঁটতে থাকে, যেন রাতের বাতাসও তার উপস্থিতির টের না পায়। কিছুক্ষণ পরেই সে শহরের বাইরে থাকবে বলে ভাবে ছায়া। নিজের দক্ষতার বরাবরই আত্মবিশ্বাসী সে, কিন্তু এই যাত্রায় কিছু একটা যেন ঠিকঠাক কাজ করছে না। একটা অজানা আশঙ্কা তার মনের ভেতর কুঁকড়ে বসে আছে। গলির শেষ মাথায় এসে ছায়া একটা ট্যাক্সি ডাকার সিদ্ধান্ত নেয়, কিন্তু ঠিক তখনই শক্ত একটা হাত তার কাঁধে এসে পড়ে। আতঙ্কে দম আটকে আসে তার। ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরে তাকায় সে। সামনে দাঁড়িয়ে আছে একটা ভয়ঙ্কর চেহারার পুরুষ, উঁচু লম্বা গড়ন, কড়া চোখ আর মুখে রহস্যময় হাসি। তবে ছায়া জানে না এটা সেই ফাইটার।